বিপদের পর বিপদ। গ্রামে ফিরে গিয়েই আমরা জিনিসপত্র গুছিয়ে নিয়ে রওনা হলাম সোনমার্গের দিকে। কাকাবাবু আর এক মুহূর্তও সময় নষ্ট করতে রাজি নন। খাবার দাবার তৈরি হয়ে গিয়েছিল, সেগুলো আমরা সঙ্গে নিয়েই বেরিয়ে পড়লাম। কাকাবাবু বললেন যে পথে কোনো নদীর ধারে বসে খেয়ে নিলেই হবে। গ্রামের বেশ কয়েকজন লোক আমাদের সঙ্গে সঙ্গে অনেক দূর পর্যন্ত এলো। আমরা এরকম হঠাৎ চলে যাব শুনে তারা তো অবাক। কেনই বা ওদের গ্রামে থাকতে এসেছিলাম, কেনই বা চলে যাচ্ছি এত তাড়াতাড়ি, তা ওরা কিছুই বুঝল না। ওরা আমাদের সম্পর্কে কী ধারণা করছে কে জানে। ওরা কেউ বাংলাদেশের নাম শোনেনি, কলকাতা শহরের নাম শুনেছে মাত্র দুজন। ওই সব লোকেরা ইতিমধ্যে ভালোবেসে ফেলেছিল আমাদের। একজন মুসলমান বৃদ্ধ আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে কেঁদেই ফেললেন। আবু তালেব আর হুদ্দা তো এলোই সোনমার্গ পর্যন্ত। সোনমার্গে এসে আমরা বাসের জন্য দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। বাসের আর পাত্তা নেই, বিকেল হয়ে এসেছে। এরপর আর বেশিক্ষণ বাস বা গাড়ি চলবেও না এ পথে। কাকাবাবু চেষ্টা করলেন কোনো জিপ ভাড়া করার জন্য, তাও পাওয়া গেল না। একটু বাদে একটা স্টেশন ওয়াগন হুশ করে এসে থামলো আমাদের সামনে। সামনের সিট থেকে দাড়িওয়ালা একটা মুখ বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি প্রফেসর সাব, পহলগ্রাম ফিরবেন নাকি? সুচা সিং। আশ্চর্যের ব্যাপার, আমরা যখনই কোনো জায়গায় যাবার চেষ্টা করি ঠিক সুচা সিংয়ের সঙ্গে দেখা হয়ে যায়। ওকে দেখে কাকাবাবু এই প্রথম একটু খুশি হলেন। নিজেই অনুরোধ করে বললেন, কি সিংজি, আমাদের একটু পহেলগ্রাম পৌঁছে দেবে নাকি? আমরা গাড়ি পাচ্ছি না। সুচা সিং গাড়ি থেকে নেমে এসে অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি আমার গাড়িতে চড়বেন এ তো আমার ভাগ্য। আসুন আসুন। কি খোকাবাবু, গাল দুটো খুব লাল হয়েছে দেখছি, খুব আপেল খেয়েছো বুঝি? কাকাবাবু বললেন, সিংজি, তোমার গাড়ির যা ভাড়া হয় তা আমি দেব। তোমার ব্যবসা, আমরা এমনি এমনি চড়তে চাই না। সুচা সিং একগাল হেসে বললেন, আপনার সঙ্গেও ব্যবসার সম্পর্ক? আপনি একটা মানিগুণী লোক। তাছাড়া আজ আমি শ্বশুরবাড়ি থেকে ফিরছি, আজ তো আমি ব্যবসা করতে আসিনি। আপনাকে বলেছিলাম না আমি কাশ্মীরি মেয়ে বিয়ে করেছি, এই দিকেই বাড়ি। গাড়িতে উঠে বসলাম। গাড়ির পেছন নানান রকম ফলের ঝুড়িতে ভর্তি। সুচা সিং বোধহয় ওসব উপহার পেয়েছেন শ্বশুরবাড়ি থেকে। আমরা আমাদের জিনিসপত্র পেছনেই রাখলাম, কিন্তু সেই তামার বাক্সটা কাকাবাবু একটা কাঠের বাক্সে ভরে নিয়েছিলেন। সেটা কাকাবাবু খুব সাবধানে নিজের কাছে রাখলেন। গাড়ি ছাড়ার পর সুচা সিং বললেন, প্রফেসর সাহেব, আপনার এদিককার কাজকর্ম হয়ে গেল? কিছু পেলেন? কাকাবাবু উদাসীন উত্তর দিলেন, না, কিছুই পাইনি। আমি এবার ফিরে যাব। ফিরে যাবেন? এর মধ্যেই ফিরে যাবেন? আর কিছুদিন দেখুন। না, আমার দ্বারা এসব কাজ হবে না বুঝতে পারছি। তাছাড়া গন্ধকের খনি এখানে বোধহয় পাবার সম্ভাবনা নেই। ওসব গন্ধক টন্ধক ছাড়ুন, আপনাকে আমি বলে দিচ্ছি এখানকার মাটিতে সোনা আছে। মাটনের দিকে যদি খোঁজ করতে চান বলুন, আমি আপনাকে সব রকম সাহায্য করব। তুমি অন্য লোককে দিয়ে চেষ্টা করো সিংজি, আমাকে দিয়ে হবে না। কেন প্রফেসর সাহেব, আপনি এত নিরাশ হচ্ছেন কেন? আপনাকে আমি লোকজন, গাড়ি টাড়ি সব দেব, আপনি শুধু বাতলাবেন। আমি বুড়ো হয়ে গেছি, পায়েও জোর নেই। আমি একটু খাটাখাটি করলেই ক্লান্ত হয়ে পড়ি। আমার দ্বারা কি ওসব হয়? আপনার ওই বাক্সটার মধ্যে কি আছে? কাকাবাবু তাড়াতাড়ি বাক্সটার গায়ে ভালো করে হাত চাপা দিয়ে বললেন, ও কিছু না, দু একটা টুকিটাকি জিনিসপত্র। কি আছে বলুন না, আমি কি নিয়ে নিচ্ছি নাকি? হা হা হা। আমি সুচা সিংকে নিরস্ত করবার জন্য বলে ফেললাম, ওর মধ্যে একটা পাথর আছে, আর কিছু নেই। বলেই বুঝলাম ভুল করেছি। কাকাবাবু আমার দিকে ভর্ৎসনার দৃষ্টিতে তাকালেন। সুচা সিং ভুরু কুঁচকে বললেন, পাথর? একটা পাথর এত যত্ন করে নিয়ে যাচ্ছেন, সোনা টোনার স্যাম্পেল নাকি? সোনা তো পাথরের সঙ্গেই মিশে থাকে। কাকাবাবু কথাটা হেসে উড়িয়ে দেবার চেষ্টা করে বললেন, আরে ধ্যাত,
সেসব কিচ্ছু না, তুমি খালি সোনার স্বপ্ন দেখছ। এটা একটা কালো রঙের পাথর, দেখে ভালো লাগলো তাই নিয়ে যাচ্ছি। আলাদা বাক্সে কালো পাথর? এদিকে কালো পাথর পাওয়া যায় বলে তো কখনো শুনিনি। প্রফেসর, আমাকে একটু দেখাবেন? পরে দেখবে, এটা এখন খোলা যাবে না। কেন খোলা যাবে না কেন? সামান্য একটা বাক্স খোলা যাবে না? দিন, আমি খুলে দিচ্ছি। কাকাবাবু বাক্সটা অন্যদিকে সরিয়ে নিয়ে বললেন, না এখন না, বলছি তো এখন খোলা যাবে না। সুচা সিং তবু হাত বাড়িয়ে হাসতে হাসতে বললেন, দিন না, একটু দেখি। পাথর নিয়ে যাচ্ছেন না লুকিয়ে লুকিয়ে সোনার স্যাম্পল নিয়ে যাচ্ছেন, সেটা একটু দেখব না? ভয় নেই, ভাগ বসাবো না, শুধু দেখে একটু চক্ষু সার্থক করব। কাকাবাবু হঠাৎ রেগে গিয়ে বললেন, না, এ বাক্সে হাত দেবে না, বারণ করছি, শুনছো না কেন? সুচা সিং কঠিন চোখে তাকালেন কাকাবাবুর দিকে, স্থিরভাবে তাকিয়েই রইলেন 2-1 মিনিট। আমি বুঝতে পারলাম ওর মনে আঘাত লেগেছে। কাকাবাবুর দিক থেকে মুখ ফেরালেন, তারপর আস্তে আস্তে বললেন, প্রফেসর সাহেব, আমার নাম সুচা সিং। আমাকে এ তল্লাটের অনেকে চেনে, আমাকে কেউ ধমক দিয়ে কথা বলে না। কাকাবাবু তখন রাগের সঙ্গে বললেন, আমি বারণ করলেও কেউ আমার জিনিসে হাত দেবে সেটাও আমি পছন্দ করি না। তুমি আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলো না। সুচা সিং বাক্সটার দিকে একবার, কাকাবাবুর মুখের দিকে একবার তাকালেন। আমার ভয় হলো সুচা সিং যেরকম রেগে গেছেন, যদি এখানেই গাড়ি থেকে নেমে যেতে বলেন। এখনও যে অনেকটা রাস্তা বাকি। সুচা সিং কিন্তু অপ্রত্যাশিতভাবে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, প্রফেসর সাহেব, আপনি হঠাৎ এত রেগে গেলেন কেন? একটা সামান্য পাথরও আপনি আমায় দেখাতে চান না। ঠিক আছে, দেখাবেন না, আমি কি আর জোর করে দেখব? আমি আপনাকে কত ভক্তি শ্রদ্ধা করি। আপনার মতন মানিগণী লোক তো বেশি দেখি না। সারাদিন ব্যবসার ধান্দায় থাকি, তবু আপনার মতন লোকের সঙ্গে দুটো কথা বললে ভালো লাগে। আপনি আমার ওপর রাগ করছেন। কাকাবাবু তখনও রেগে আছেন, স্পষ্ট বোঝা যায়। তবু একটু স্বাভাবিক হবার চেষ্টা করে বললেন, কেউ কোনো কিছু একবার না বললে তারপর আর সে নিয়ে জোর করতে নেই, তাহলেই রাগের কোনো কারণ ঘটে না। ঠিক আছে, আমার গোস্তাকি হয়েছে, আমাকে মাফ করে দিন। তা প্রফেসর সাহেব, সোনমার্গ ছেড়ে দিলেন, এবার কি অন্য কোনো দিকে কাজ শুরু করবেন? না, আর কাজ টাজ করার মন নেই, এবার কলকাতায় ফিরব। সে কি, এত খাটাখাটি করে শেষ পর্যন্ত একটা পাথরের টুকরো নিয়ে ঘরে যাবেন? ওটা একটা স্মৃতিচিহ্ন। এরপর কিছুক্ষণ কেউ আর কোনো কথা বলল না। আর চোখে তাকিয়ে দেখলাম কাকাবাবুর রাগ এখনও কমেনি। কাকাবাবু এমনিতে শান্ত ধরনের মানুষ, কিন্তু একবার রেগে গেলে সহজে রাগ কমে না। ওই বাক্সটা তিনি আর কারুকে ছুঁতে দিতেও চান না। একটু বাদে সুচা সিং আবার বললেন, প্রফেসর সাহেব, আপনার কোটের পকেট থেকে একটা রিভলভার উকি মারছে দেখলাম। সব সময় অস্ত্র নিয়ে ঘোরেন নাকি? কাকাবাবু গম্ভীরভাবে বললেন, জন্তু জানোয়ার কিংবা দুষ্ট লোকের তো অভাব নেই, তাই সাবধানে থাকতে হয়। সুচা সিং হেসে হেসে বললেন, সে কথা ঠিক, সে কথা ঠিক। পহেলগ্রামে এসে পৌঁছলাম সন্ধ্যের পর। 9টা বেজে গেছে। গাড়ি থেকে নামবার পর সুচা সিং কাকাবাবুর দেওয়া টাকা কিছুতেই নিলেন না, বরং কাকাবাবুর করমর্দন করে বললেন, প্রফেসর সাহেব, আমি আপনার দোস্ত, গোসা করবেন না, যাবার আগে দেখা করে যাবেন। খোকাবাবু, আবার দেখা হবে, কি বলো? আমার মনে হলো সুচা সিং মানুষটা তেমন খারাপ নয়। কাকাবাবু ওর ওপর অমন রাগ না করলেই পারতেন। পহেলগ্রামের লিদার নদীর ওপারে আমাদের তাঁবুটা রাখাই ছিল। যেরকম রেখে গিয়েছিলাম জিনিসপত্র ঠিক সেই রকমই আছে। সেখানে পৌঁছবার পর কাকাবাবু কাঠের বাক্সটা খুব সাবধানে তার ট্রাঙ্কে ভরে রাখলেন। তারপর বললেন, সন্তু, তোমাকে আবার মনে করিয়ে দিচ্ছি, এটার কথা কাউকে বলবে না, আর এটাকে কিছুতেই চোখের আড়াল করবে না। আমি যখন তাঁবুতে থাকবো না, তুমি তখন সব সময় এটার সামনে বসে থাকবে, আর তুমি না থাকলে আমি পাহারা দেব, বুঝলে? আমি বললাম,
কাকাবাবু, মুন্ডুটা আমি তখন ভালো করে দেখিনি, আর একবার দেখবো এখন? কাকাবাবু উঠে গিয়ে আগে তাঁবুর সব পর্দা টর্দা ফেলে দিলেন। অন্য সব আলো নিভিয়ে শুধু একটা আলো জ্বেলে রেখে তারপর ট্রাঙ্ক থেকে বার করলেন কাঠের বাক্সটা। কাঠের বাক্সটার মধ্যে সেই পুরনো তামার বাক্স, সেটার গায়েও একসময় কি যেন লেখা ছিল, এখন আর পড়া যায় না। পরিষ্কার তোয়ালে দিয়ে কাকাবাবু কনিষ্কর মুখ মুছতে লাগলেন। এখন তার কপাল, চোখ, ঠোঁটের রেখা অনেক স্পষ্ট হয়ে উঠল। ভাঙা নাক ও কান দুটো জোড়া দিলে সম্পূর্ণ মানুষের আদল ফুটে উঠবে। কাকাবাবু কি স্নেহের সঙ্গে হাত বোলাচ্ছেন সেই পাথরের মূর্তিতে। আমার দিকে ফিরে আস্তে আস্তে বললেন, সন্তু, এটার আবিষ্কারক হিসেবে তোর নামও ইতিহাসে লেখা থাকবে। রাত্রিরে খাওয়া দাওয়া করে আমরা খুব সকাল সকাল শুয়ে পড়লাম। আজ রাত্রিরে আর কাকাবাবু ঘুমের ঘোরে কথা বলেননি একবারও। আজ তিনি সত্যিকারের শান্তিতে ঘুমিয়েছেন। ভোরবেলা কাকাবাবুই আমাকে ডেকে তুললেন। এর মধ্যেই ওর দাড়ি কামানো হয়ে গেছে। কাকাবাবু বললেন, লিডার নদীর জলে রোদ্দুর পড়ে কি সুন্দর দেখাচ্ছে দেখো। কাশ্মীর ছেড়ে চলে যেতে হবে বলে তোমার মন কেমন করছে না? কাকাবাবু, আমরা কি আজই ফিরে যাব? প্লেনে কবে জায়গা পাই সেটা দেখতে হবে। আজ জায়গা পেলে আজই যেতে রাজি। তুমি সব জিনিসপত্র বাঁধা ছাদা করে ঠিক করে রাখো। বেলা বাড়ার পর কাকাবাবু বললেন, সন্তু, তুমি তাঁবুতে থাকো, আমি সব খোঁজ খবর নিয়ে আসি। বেসম সাহেব আর ব্রতিন মুখার্জিকে দুটো টেলিগ্রাম পাঠাতে হবে। ওরা কনিষ্ক সম্পর্কে বিশেষজ্ঞ। আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু কোথাও যাবে না। কাকাবাবু চলে গেলেন। আমি খাটে শুয়ে শুয়ে একটা বই পড়তে লাগলাম, একটা অ্যাডভেঞ্চারের গল্প। পড়তে পড়তে মনে হলো আমরা নিজেরাও কম অ্যাডভেঞ্চার করিনি। গুহার মধ্যে হঠাৎ পড়ে যাওয়া পাইথন সাপ কলকাতায় আমার স্কুলের বন্ধুরা শুনলে বিশ্বাসই করতে চাইবে না, কিন্তু এত বড় একটা আবিষ্কারের কথা কাগজে নিশ্চয়ই বেরোবে, তখন তো সবাইকে বিশ্বাস করতেই হবে। কাকাবাবু জিজ্ঞেস করছিলেন কাশ্মীর ছেড়ে যেতে আমার মন কেমন করবে কিনা। সত্যি কথা বলতে কি, আমার আর একটুও ভালো লাগছিল না থাকতে। যদিও শ্রীনগর দেখা হলো না, তাহলেও পৃথিবীর লোক কখন আমাদের আবিষ্কারের কথা জানবে সেই উত্তেজনায় আমি ছটফট করছিলাম। কতক্ষণ বই পড়েছিলাম জানি না। হোটেলের বেয়ারা যখন খাবার নিয়ে এলো তখন খেয়াল হলো ওপারের হোটেল থেকে আমাদের তাঁবুতে খাবার নিয়ে আসে, কিন্তু কাকাবাবু তো এখনও এলেন না। কিছুক্ষণ অপেক্ষা করলাম কাকাবাবুর জন্য। তারপর খিদে পেট যখন চুই চুই করতে লাগলো তখন খেয়ে নিলাম নিজের খাবারটা। কাকাবাবুর খাবারটা ঢাকা দিয়ে রাখলাম। বিকেল গড়িয়ে গেল, তখনও কাকাবাবু এলেন না। দুশ্চিন্তা হতে লাগলো খুব। কাশ্মীরে এসে কাকাবাবু কখনো একলা বেরোননি, সব সময় আমি সঙ্গে থেকেছি, কিন্তু এখন যে একজনকে তাঁবুতে পাহারা দিতে হবে, এত দেরি করার তো কোনো মানে হয় না। ছোট জায়গা, পোস্ট অফিসে লাইন দিতেও হয় না কলকাতার মতন। কাকাবাবুর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? হঠাৎ জরুরি কাজে কারুর সঙ্গে দেখা করার জন্য কোথাও চলে যেতে হয়েছে? কিন্তু তাহলে কি আমায় খবর দিয়ে যেতেন না? কাকাবাবু তাঁবু থেকে বেরোতে বারণ করেছেন, আমি খোঁজ নিতে যেতেও পারছি না। বিকেল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত নেমে এলো, কাকাবাবুর দেখা নেই। এতক্ষণ একা একা এই তাঁবুতে থেকে আমার কান্না পাচ্ছিল। কিছুই করার নেই, কারোর সঙ্গে কথা বলার নেই। কি যে খারাপ লাগে। আমার বয়সী কোনো ছেলে কি কখনো এতটা সময় একলা থাকে? সেই সকাল থেকে এখন রাত 9:30। মনে হচ্ছিল তাঁবুর মধ্যে আমায় কেউ যেন বন্দি করে রেখেছে। কাকাবাবুর কাছে কথা দিয়েছি যে মুন্ডুটাকে ফেলে রেখে আমি কোথাও যাব না, তাই বেরোনোর উপায় নেই। যদিও আমাদের কাছে যে এই মহামূল্যবান জিনিসটা আছে সে কথা কেউ জানে না, তবু কাকাবাবুর হুকুম, সব সময় ওটা চোখে চোখে রাখা। এখন আমি কি করব? কে আমায় বলে দেবে? রাত নিঝুম হবার পর আলো নিভিয়ে শুয়ে পড়লাম। এর আগে কোনোদিন আমি একলা কোথাও ঘুমোইনি। আমার ভয় করে, কিছুতেই ঘুম আসে না। খালি মনে হয় কারা যেন ফিস ফিস করে কথা বলছে, কাদের যেন পায়ের দুবদাব শব্দ শোনা যাচ্ছে। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল।
চোখ মেলেই দেখলাম আমার মাথার কাছে একটা বিরাট লম্বা লোক দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো চোখের ভুল। একবার চোখ বন্ধ করে আরেকবার তাকাতেই দেখলাম তখনও লোকটি দাঁড়িয়ে। প্রথমে মনে হলো ইতিহাসের আমল থেকে বোধহয় কোনো আত্মা এসেছে প্রতিশোধ নিতে। তারপরই বুঝলাম তা নয়। আমি চিৎকার করে উঠবার আগেই মস্ত বড় একটা হাত আমার মুখ চেপে ধরল। আমি সেই হাতটা প্রাণপণ চেষ্টা করেও ছাড়াতে পারলাম না। তাকিয়ে দেখলাম তাঁবুর মধ্যে আরও দুজন লোক আছে। তাদের একজন আমার মুখের মধ্যে খানিকটা কাপড় ভরে দিয়ে মুখটা বেঁধে দিল। হাত আর পা দুটোও বাঁধল। তারপর তারা তাঁবুর সব জিনিসপত্র লণ্ড ভণ্ড করতে লাগলো। একটু বাদেই তারা দুদ্দার করে বেরিয়ে গেল তাঁবু থেকে। ঘটনাটা ঘটতে 2-3 মিনিটের বেশি সময় লাগলো না। আমার মুখ বন্ধ, হাত পা বাঁধা, কিন্তু দেখতে পেলাম সবই। কারণ ওরা মাঝে মাঝে টর্চ জ্বালছিল। তাঁবুর সব জিনিস ওরা ওলট পালট করে গেল, কিন্তু ওরা একটা জিনিসই খুঁজতে এসেছিল। এতদিন আমাদের তাঁবুটা এমনি পড়েছিল, কেউ কোনো জিনিস নেয়নি। আজ ডাকাতি হয়ে গেল। তবে ওদের মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি। অন্ধকারে মুখ দেখা না গেলেও যে হাতটা আমার মুখ চেপে ধরেছিল সেই হাতটার একটা আঙুল কাটা ছিল। সুচা সিংয়ের একটা আঙুল নেই। ওরা চলে যাবার পরও কিছুক্ষণ আমি চুপ করে শুয়ে রইলাম। যতক্ষণ ওরা তাঁবুতে ছিল ততক্ষণ খালি মনে হচ্ছিল ওরা যাবার সময় আমাকে মেরে ফেলবে। বেশ খানিকটা পর আমি আস্তে আস্তে উঠে বসলাম। হাত বাঁধা, চেঁচাবারও উপায় নেই, কিন্তু এই অবস্থায় তো সারা রাত কাটানো যায় না। আস্তে আস্তে নামলাম খাট থেকে। জোড়া পায়ে লাফিয়ে লাফিয়ে এগোবার চেষ্টা করলাম। 2 বার পড়ে গেলাম হুমড়ি খেয়ে, তবু এগোনো যায়। স্কুলের স্পোর্টসের স্যাক রেসে দৌড়েছিলাম আমি, অনেকটা সেই রকম, কিন্তু বুক এমন কাঁপছে যে ব্যালেন্স রাখতে পারছি না। কোনো রকমে পৌঁছলাম টেবিলের কাছে। ড্রয়ার খুলে বার করলাম ছুরিটা, কিন্তু ছুরিটা ঠিক মতন ধরা যাচ্ছে না কিছুতেই। অতি কষ্টে ছুরিটা বেঁকিয়ে ঘষতে লাগলাম হাতের দড়ির বাঁধনে। প্রথমে মনে হলো এটা একটা অসম্ভব কাজ। এভাবে সারা রাত ঘষে ঘষেও দড়ি কাটা যাবে না, কারণ আঙুলে জোর পাচ্ছি না। শীতে আমি বাঁশ পাতার মতন কাঁপছি। কিন্তু বিপদের সময় মানুষের এমন মনের জোর এসে যায় যে অসম্ভবও সম্ভব হয় অনেক সময়। একবার ছুরিটা পড়ে গেল মাটিতে। সেটা তুলতে গিয়ে আমি নিজেও পড়ে গেলাম। একটুর জন্য আমার গলাটা কাটেনি। সেই অবস্থায় মাটিতে শুয়ে শুয়েই আমার মনে হলো ঘাবড়ালে কোনো লাভ নেই, কান্নাকাটি করলেও কোনো ফল হবে না। আমাকে উঠে দাঁড়াতেই হবে, কাটতেই হবে হাতের বাঁধন। ছুরিটা নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। প্রায় আধ ঘন্টা লাগলো কাটতে। ততক্ষণে আমার হাত দুটো প্রায় অসাড় হয়ে এসেছে। মুখ ও পায়ের বাঁধন খুলে ফেললাম। আমার মুখের মধ্যে এমন একটা ময়লা রুমাল ভরে দিয়েছিল যে দেখেই আমার বমি পেয়ে গেল। বমি করে ফেললাম মাটিতে। এই সময় বমি করার কোনো মানে হয়? কিন্তু রুমালটার এমন বিচ্ছিরি গন্ধ যে কিছুতেই সামলানো গেল না। ফ্লাস্কের গরম জলে মুখ ধুয়ে ফেললাম, তাও ঠক ঠক করে কাঁপতে লাগলাম শীতে। তাঁবুর মধ্যে এক নজর তাকিয়েই বোঝা যায় ওরা সেই কাঠের বাক্সটা নিয়ে গেছে। পাথরের মুন্ডুটার কোনো মূল্যই ওদের কাছে নেই। তবু কেন নিয়ে গেল? হয়তো ওরা নষ্ট করে ফেলবে। ওরা কি কাকাবাবুকে মেরে ফেলেছে? ওরা কি আমাকেও মারবে? ডাকাতের বউ আর ছেলে মেয়ে। বিপদের রাত্রি অনেক দেরি করে শেষ হয়। সারা রাত কম্বল মুড়ি দিয়ে খাটের ওপর বসেছিলাম। চোখ ঢুলে আসছিল, তবু ঘুমোইনি। আস্তে আস্তে যখন সকাল হলো তখন মনের মধ্যে একটু জোর পেলাম। দিনের আলোয় অনেকটা সাহস আসে। মনে মনে ঠিক করলাম ভয় পেয়ে কান্নাকাটি করে কোনো লাভ নেই। মাথা ঠান্ডা রাখতে হবে, কাকাবাবুকে খুঁজে বার করতে হবে। কিন্তু আমি একলা একলা কী করব? কেউ কি আমার কথা বিশ্বাস করবে? বাচ্চা ছেলে বলে হয়তো আমার কথা উড়িয়ে দেবে। কাকাবাবুর মতো একজন বয়স্ক জলজ্যান্ত লোক হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল। নিশ্চয়ই সুচা সিংয়ের হাত আছে তাতে। কাকাবাবু থাকতে থাকতে মূর্তিটা নিতে সাহস করেনি। কাকাবাবুর সঙ্গে রিভলভার থাকে, তাই কাকাবাবুকে আগে সরিয়ে তারপর জিনিসটা নিয়ে যাওয়া হলো। সুচা সিংয়ের অনেক প্রভাব প্রতিপত্তি।
ওর বিরুদ্ধে আমার কথা কে শুনবে? আমাদের পাশের তাঁবুতে কয়েকজন জার্মান ছেলে মেয়ে থাকে। একটু একটু আলাপ হয়েছিল। ওদেরও বলে কোনো লাভ নেই। ওরা বিদেশি, কি আর সাহায্য করতে পারবে? চট করে মনে পড়ে গেল সিদ্ধার্থদার কথা। সিদ্ধার্থদা, স্নিগ্ধাদি, রিনি, ওরা কি অমরনাথ থেকে ফিরেছে? হয়তো এর মধ্যেই ফিরে শ্রীনগর চলে গেছে। এর মধ্যে কদিন কেটে গেল, অমরনাথ থেকে ফিরতে কদিন লাগে, সেটা আর কিছুতেই হিসেব করতে পারছি না। খালি মাথা গুলিয়ে যাচ্ছে। যাই হোক, অমরনাথ থেকে ফিরলে নিশ্চয়ই প্লাজা হোটেলে উঠবে, সেখানে খবর পাওয়া যাবে। কাকাবাবু বলেছিলেন কোনো ক্রমেই তাঁবু থেকে না বেরোতে, কিন্তু যে জন্য বলেছিলেন তার তো আর কোনো দরকার নেই। আসল জিনিসটাই চুরি হয়ে গেছে। আমাদের তাঁবুতে আর দামি জিনিস বিশেষ কিচ্ছু নেই। কাকাবাবু টাকা পয়সা কোথায় রাখতেন আমি জানি না, সেগুলোও বোধহয় ডাকাতরা নিয়ে গেছে। হোটেলের বিল কি করে শোধ হবে কে জানে। সিদ্ধার্থ দাদের না পেলে চলবেই না। হেঁটে হেঁটে গেলাম প্লাজা হোটেলে। সেখানে কোনো খবরই পাওয়া গেল না। সিদ্ধার্থ দ্বারা হোটেল ছেড়ে দিয়ে চলে গেছেন অমরনাথ। ফিরে এসেছেন কিনা ওরা জানেন না। ফেরার পর রিজার্ভেশনও করা নেই। এর মধ্যে ফিরে এসে অন্য হোটেলেও উঠতে পারেন বা শ্রীনগরেও চলে যেতে পারেন। আবার এখনও ফিরতে নাও পারেন, অর্থাৎ আমি কিছুই জানতে পারলাম না। তবে পোপটলাল নামে একজন পান্ডা গিয়েছিলেন ওদের সঙ্গে। তার খোঁজ পেলে সব জানা যেতে পারে। পান্ডাজি যদি ফিরে থাকেন তবে তার কাছ থেকেই পাওয়া যাবে সব খবর। পোপটলালের ঠিকানা? ঠিকানা কিছু নেই। বাজারের কাছে গিয়ে খোঁজ করলে লোকে বলে দেবে। নিরাশ হয়ে ফিরে এলাম প্লাজা হোটেল থেকে। কোথায় এখন পোপটলালকে পাবো? মানুষ হারিয়ে গেলে পুলিশকে খবর দিতে হয় শুনেছি। কাকাবাবুর কথা পুলিশকে জানাতে হবে। পহেলগ্রামের রাস্তা দিয়ে এখন কত মানুষজন হাঁটছে, কত আনন্দ সবার মুখে চোখে। আমার বিপদের কথা কেউ জানে না। আমাকে কেউ ডেকে জিজ্ঞেস করলো না, খোকা, তোমার মুখটা এমন শুকনো দেখছি কেন? তোমার কি কিছু হয়েছে? আমারই বয়সী কত ছেলে মেয়ে হইচই করতে করতে যাচ্ছে বেড়াতে। আমার কেউ চেনা নেই। কলকাতায় বাবাকে টেলিগ্রাম করব? বাবা আসতে আসতে যে সময় লাগবে ততদিন আমি একা। হাঁটতে হাঁটতে বাস ডিপোর দিকে চলে এসেছিলাম। দু একটা দোকানে জিজ্ঞেস করেছি পোপটলালের খবর। কেউ কিছু বলতে পারেনি। এখন খুব টুরিস্ট আসার সময়। দোকানদাররা খদ্দের সামলাতেই ব্যস্ত। আমার কথা ভালো করে শোনার পর্যন্ত সময় নেই। হঠাৎ দেখলাম একটা বাসের জানলায় রিনির মুখ। এক্ষুনি বোধহয় বাসটা ছেড়ে দেবে। আমি প্রাণপণে দৌড়তে লাগলাম। হাত পা ছুঁড়ে ডাকতে লাগলাম, রিনি, রিনি। বাসটা ছাড়েনি। রিনি আর স্নিগ্ধাদি বসে আছে। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম, সিদ্ধার্থদা কোথায়? স্নিগ্ধাদি বললেন, ও আসছে এক্ষুনি। তুই ওরকম করছিস কেন রে সন্তু? রিনি বলল, কাল সারাদিন তোকে খুঁজলাম, কোথাও পেলাম না। ভাবলাম তোরা চলে গেছিস। আমরা পরশু ফিরেছি অমরনাথ থেকে। এবার পহেলগ্রামে আমরাও তাঁবুতে ছিলাম। কাল সারাদিন আমি তাঁবুতে বসেছিলাম, আর ওদিকে ওরা আমাকে খুঁজছে। লিদার নদীর ধারে প্রায় 50-60টা তাঁবু। হয়তো আমাদেরটার কাছাকাছি ছিল ওরা, আমি টের পাইনি। এর কোনো মানে হয়? একটু দম নিয়ে আমি বললাম, সিদ্ধার্থদাকে আমার ভীষণ দরকার, এক্ষুনি। স্নিগ্ধাদি, তোমাদের এই বাসে যাওয়া হবে না, নেমে পড়ো, শিগগির নেমে পড়ো। স্নিগ্ধাদি উৎকণ্ঠিত হয়ে বললেন, কি হয়েছে কি? আমাদের তো বাসের টিকিট কাটা হয়ে গেছে, মালপত্র তোলা হয়ে গেছে। আমি বললাম, তোমরা আগে নেমে পড়ো, তারপর সব কথা বলছি। সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে। কাকাবাবু হারিয়ে গেছেন আমাদের তাঁবুতে। রিনি হি হি করে হেসে উঠে বলল, কাকাবাবু হারিয়ে গেছেন? অত বড় একটা লোক আবার হারিয়ে যায় নাকি? বল তুই হারিয়ে গেছিস, তোর কাকাবাবুই তোকে খুঁজছেন। আহ, মেয়েদের নিয়ে আর পারা যায় না। রিনিটা একদম বাজে মার্কা। দরকারি কথার সময়ও হাসে। ভাগ্যিস এই সময় সিদ্ধার্থদা এসে গেলেন। আমি সিদ্ধার্থদাকে একপাশে টেনে নিয়ে গিয়ে যত সংক্ষেপে সম্ভব ব্যাপারটা বুঝিয়ে বললাম। সিদ্ধার্থদা ভুরু কুঁচকে একটুক্ষণ ভাবলেন, তারপর বললেন, এ তো সাংঘাতিক ব্যাপার। আমাদের সব মালপত্র উঠে গেছে, শ্রীনগরের লোক অপেক্ষা করবে, অথচ তোমাকে একলা ফেলে যাওয়া যায় না। কি
কি করা যায় বলো তো? এক্ষুনি ঠিক করতে হবে, দেরি করার সময় নেই। আচ্ছা, এক কাজ করা যাক। ততক্ষণে বাসটা স্টার্ট নিয়েছে। কন্ডাক্টর হুইসেল বাজাচ্ছে ঘন ঘন। এসব জায়গায় বাসের নিয়মকানুন খুব কড়া। সিদ্ধার্থদা জানালার কাছে গিয়ে স্নিগ্ধাদিকে বললেন, শোনো, তোমরা দুজনে চলে যাও শ্রীনগরে। এখানে একটা ব্যাপার হয়ে গেছে। আমি সন্তুর সঙ্গে থাকছি, একদিন পর যাব। স্নিগ্ধাদি তো কথাটা শুনেই উঠে দাঁড়িয়েছেন। বললেন, পাগল নাকি? আমরাও থাকবো তাহলে। কন্ডাক্টরকে বলো। সিদ্ধার্থদা বললেন, লক্ষ্মীটি, আমার কথা শোনো। শ্রীনগরে তো সব ঠিক করাই আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা এখানে থাকলেই বরং অসুবিধা হবে। আমি একদিন পরেই আসছি। বাস ততক্ষণে চলতে শুরু করেছে। সিদ্ধার্থদার সঙ্গে সঙ্গে খানিকটা হেঁটে গেলেন বোঝাতে বোঝাতে। স্নিগ্ধাদি আমাকে ব্যাকুলভাবে জিজ্ঞেস করতে লাগলেন, কি হয়েছে বলতো সন্তু? আমি কিছুই বুঝতে পারছি না। এই সন্তু, তুই চুপ করে আছিস কেন? কিন্তু আমি কিছুই বলতে পারলাম না ওইটুকু সময়ে। সিদ্ধার্থদা বললেন, যা হয়েছে পরে শুনতে পাবে, চিন্তা করো না, আমি কালকেই যাচ্ছি। তারপর বাস জোরে ছুটল। রিনি হাত নাড়তে লাগলো। সিদ্ধার্থদা যে প্রথম থেকেই আমার কথায় গুরুত্ব দিলেন, বেশি কিছু জিজ্ঞেস না করেই থেকে যাওয়া ঠিক করলেন, সেজন্য সিদ্ধার্থদার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। সময় এত কম ছিল, ওর মধ্যে কি সব বুঝিয়ে বলা যায়? বাসটা চলে যাবার পর সিদ্ধার্থদা বললেন, চলো, কাজ শুরু করা যাক। তোমার কাকাবাবু কাল সকালবেলা তাঁবু থেকে বেরিয়ে আর ফেরেননি। তোমাকে কোনো খবর না দিয়ে তিনি কোথাও চলে যাবেন, তা হতেই পারে না। আমি জোর দিয়ে বললাম, তা হতেই পারে না। একটা জলজ্যান্ত লোক তাহলে যাবেই বা কোথায়? সুচা সিং। সুচা সিং? সে আবার কে? সুচা সিং নামের একজন লোকের সঙ্গে কাকাবাবুর ঝগড়া হয়েছিল। সেই লোকটাই তাঁবুর মধ্যে রাত্রিবেলা আমাকে। সিদ্ধার্থদা ভুরুকুচকে সব শুনলেন, চুপ করে রইলেন খানিকক্ষণ। আমার মনের ভেতরের ভয়ের ভাবটা অনেকটা কেটে গেছে। সিদ্ধার্থদাকে যখন পেয়েছি তখন একটা কিছু ব্যবস্থা হবেই। যতক্ষণ একা ছিলাম ততক্ষণ কি যে অসহ্য একটা অবস্থা। সিদ্ধার্থদা জিজ্ঞেস করলেন, থানায় খবর দিয়েছ? দাওনি? চলো আগে সেখানেই যাই। থানায় দুজন অফিসার ছিলেন। তাদের নাম মির্জা আলী আর একজন গুরুবচ্চন সিং। খাতির করে বসতে বললেন আমাদের। মনোযোগ দিয়ে সব কথা শুনলেন। তারপর মির্জা আলী বললেন, বহুত তাজ্জব কি বাত, এখানে এরকম ঘটনা কখনো ঘটে না। দিনের বেলা একটা লোক উধাও হয়ে যাবে কি করে? তাছাড়া সুচা সিংয়ের নামে তো কেউ কোনো দিন কোনো অভিযোগ করেনি। গুরুবচন সিং বললেন, আপনাদের তাঁবু থেকে কি কি চুরি গেছে? দামি জিনিস কি কি ছিল? আমি আমতা আমতা করে বললাম, কাকাবাবুর একটা রিভলভার ছিল, সেটা তিনি নিয়ে বেরিয়েছিলেন কিনা জানি না, সেটা পাচ্ছি না। আর কিছু টাকা পয়সা। কত? তা আমি জানি না। ক্যামেরা ট্যামেরা? ছিল না। একটা দূরবীন ছিল, সেটা নেয়নি। আশ্চর্য, এর জন্যই দিনের বেলা একটা লোককে রাত্রির বেলা তাঁবুতে ঢুকে এখানে এরকম কাণ্ড। ঠিক আছে, চলুন এনকোয়ারি করে দেখা যাক। পোস্ট অফিসে গিয়ে জানা গেল কাকাবাবু সেখানে টেলিগ্রাম করতে যাননি। আগের দিন মাত্র 3 জন টেলিগ্রাম করতে এসেছিল। তার মধ্যে কাকাবাবুর মতন চেহারার কেউ ছিল না। দুজনই তাদের মধ্যে মহিলা আর একজন স্থানীয় লোক। অর্থাৎ যা হবার তা এখানে আসার আগেই হয়েছে। আমাদের তাঁবুতে তদন্ত করে পুলিশ বুঝতে পারলেন সেখানে ঢুকে লণ্ডভণ্ড করা হয়েছে, কিন্তু অপরাধীর কোনো চিহ্ন পাওয়া গেল না। সাধারণ চোর ডাকাত যে নয় তা সহজেই বোঝা যায়। বাইনোকুলার, অ্যালার্ম ঘড়ি, পেন এসব কিছুই নেয়নি। যে ট্রাঙ্কটা চোর ভেঙেছে সেটার মধ্যেই একটা মানিব্যাগ ছিল কাকাবাবুর, সেটাও চোরেদের চোখে পড়েনি। সুচা সিংয়ের গ্যারেজে গিয়ে শোনা গেল সুচা সিং বিশেষ কাজে মাটান গেছে, বিকেলেই ফিরবে। মির্জা আলী হুকুম দিলেন সুচা সিং ফিরলেই যেন থানায় গিয়ে দেখা করে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর গুরুবচ্চন সিং বললেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের কাকাবাবুকে নিশ্চয়ই খুঁজে বার করব। মিস্টার রায়চৌধুরীর সঙ্গে আমারও আলাপ হয়েছিল, খুব ভালো লোক। আমাদের সরকারের অনেকের সঙ্গে তার চেনা জানা আছে।
পহেলগ্রামে তার কোনো বিপদ হবে, এতে পহেলগ্রামের বদনাম। সুচা সিং যদি দোষী হয় তাহলে আমাদের হাত সে কিছুতেই এড়াতে পারবে না, শাস্তি পাবেই। আপনারা বিকেলে আবার খবর নেবেন, আমরা সব জায়গায় পুলিশকে খবর পাঠিয়ে দিচ্ছি। পুলিশের কাছ থেকে বিদায় নেবার পর সিদ্ধার্থদা আমাকে জিজ্ঞেস করলেন, সন্তু, সকাল থেকে কিছু খেয়েছো? মুখ তো একেবারে শুকিয়ে গেছে। অত চিন্তা করো না। এতক্ষণ খাওয়ার কথা মনেই পড়েনি। সিদ্ধার্থদার কথা শুনেই বুঝতে পারলাম কি দারুণ খিদে পেয়েছে। সেই মিষ্টির দোকানটায় ঢুকলাম। কাকাবাবুর সঙ্গে বাইরে যাবার সময় আমরা প্রত্যেকবার এখানে জিলিপি খেতাম। কাকাবাবু আজ নেই। কাকাবাবু কোথায় আছেন কে জানে। আমার বুকের মধ্যে মুচড়ে উঠল। আমি সিদ্ধার্থদার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কাকাবাবু বলেছিলেন পাথরের মুন্ডুটার কথা আমি যেন কোনো কারণেই কারুকে না বলি। সেই জন্যই পুলিশকে বলিনি। কিন্তু সিদ্ধার্থদাকে কি বলা যাবে না? সিদ্ধার্থদা তো আমাদের নিজেদের লোক। সিদ্ধার্থদার সাহায্য ছাড়া আমি একা কি করতে পারতাম? তাছাড়া সিদ্ধার্থদা ইতিহাসের অধ্যাপক, উনি ঠিক মূল্য বুঝবেন। আমি আস্তে আস্তে বললাম, সিদ্ধার্থদা, পুলিশকে সব কথা আমি বলিনি। আমাদের একটা দারুণ জিনিস চুরি গেছে। কি? আমরা সম্রাট কনিষ্কর মুন্ডু আবিষ্কার করেছিলাম। কি বললে? কার মুন্ডু? আস্তে আস্তে সব ঘটনা খুলে বললাম সিদ্ধার্থদাকে। সিদ্ধার্থদা অবাক বিস্ময়ে শুনলেন সবটা। তারপর ছটফট করতে লাগলেন। বললেন, কি বলছো তুমি সন্তু? এ যে একেবারে অবিশ্বাস্য ব্যাপার। ইতিহাসের দিক থেকে এর মূল্য যে কি দারুণ তা বলে বোঝানো যাবে না। কিন্তু সেটা এরকমভাবে নষ্ট হয়ে যাবে? অসম্ভব। যে কোনো উপায়েই হোক ওটা বাঁচাতেই হবে। দোকানের বিল মিটিয়ে দিয়ে বেরিয়ে এসে সিদ্ধার্থদা আবার বললেন, তুমি ঠিক জানো রাত্রির বেলা সুচা সিংই ঢুকেছিল? সেই ওটা নিয়ে গেছে? আমি জোর দিয়ে বললাম, আঙুল কাটা দেখেই আমি চিনেছি। তাছাড়া ওটার কথা আর কেউ জানে না। সুচা সিংও জানতো না। ও কাঠের বাক্সটা খুলে দেখতে চেয়েছিল। ওর ধারণা ওর মধ্যে দামি কিছু জিনিস আছে। সুচা সিং ওই একটা পাথরের মুখ নিয়ে কি করবে? ইতিহাস না জানলে ওটার কোনো দামই নেই। সুচা সিং ওর মূল্য কি করে বুঝবে? সে নিতে চাইবেই বা কেন? সেটা আমিও জানি না। কিন্তু সিদ্ধার্থদা, ওর সবসময় ধারণা কাকাবাবু এখানে সোনার খোঁজ করতে এসেছেন। ওর সেই সোনার জন্য লোভ। কিন্তু যখন বাক্সটা নিয়ে দেখবে ওতে দামি কিছু নেই, সোনা তো নেই, তখন নিশ্চয়ই কাকাবাবুকে ছেড়ে দেবে। শুধু শুধু তো কেউ কোনো মানুষকে মারে না বা আটকে রাখে না। কাকাবাবু বলেছিলেন বিদেশের মিউজিয়ামগুলো জানতে পারলে নাকি ওটার জন্য লক্ষ লক্ষ টাকা দাম দিতে চাইবে। তার আগে তো জানতে হবে মুন্ডুটা কার। সেটা সুচা সিং জানবে কি করে? সুচা সিংকে সে কথা জানাওনি তো? না, সেই জন্যই বোধহয় কাকাবাবুকে আটকে রেখেছে। কাকাবাবু নিশ্চয়ই বলে দেবেন না। এতক্ষণ চুপ করে থেকে সিদ্ধার্থদা আপন মনেই বললেন, শুধু পুলিশের ওপর নির্ভর করলেই হবে না, আমাদেরও খোঁজ করতে হবে। ওই পাথরের মুন্ডুটার মূল্য পুলিশও বুঝবে না। ওটাকে রক্ষা করতে না পারলে সন্তু, তুমি কিছুক্ষণ একলা থাকতে পারবে? আমি একটু দেখে আসি। না সিদ্ধার্থদা, আমিও আপনার সঙ্গে যাব। একলা থাকতে আমার ভয় করবে। দিনের বেলা আবার ভয় কি? না, আমি আপনার সঙ্গে যাব। আচ্ছা সিদ্ধার্থদা, এমন হতে পারে না যে সুচা সিং আসলে নিজের বাড়িতেই লুকিয়ে আছে? পুলিশকে ওর লোকেরা মিথ্যে কথা বলেছে? তা মনে হয় না। পুলিশ তো যে কোনো মুহূর্তেই সার্চ করতে পারে। তবু একবার গিয়ে দেখা যাক। দু একটা দোকানদারকে জিজ্ঞেস করতেই সুচা সিংয়ের বাড়িটা জানা গেল। বেশ বড় দোতলা বাড়ি। সামনে একটা ছোট্ট বাগান। বাগানে একজন মহিলা কাজ করছিলেন, কাশ্মীরি মেয়ে। কি সরল আর শান্ত তার মুখখানা। দুটি ফুটফুটে বাচ্চা ছেলে মেয়ে খেলা করছে। মহিলা বোধহয় সুচা সিংয়ের স্ত্রী, সুচা সিংয়ের কাশ্মীরি বউ, সে কথা শুনেছিলেন। বাড়িটা দেখলে মনে হয় না এটা কোনো বদমাইশ লোকের বাড়ি। সিদ্ধার্থদা বাগানের গেটের সামনে গিয়ে খুব বিনীতভাবে বললেন, বহিনজি শুনিয়ে। মহিলা একবার চোখ তুলে তাকালেন আমাদের দিকে, কোনো উত্তর দিলেন না। সিদ্ধার্থদা আবার ডাকলেন, বহিনজি একটা বাত শুনিয়ে। মহিলাটি এবারও কোনো উত্তর দিলেন না, আমাদের দিকে তাকালেন না। বুঝতে পারলুম বাইরের কোনো লোকের সঙ্গে কথা বলা নিষেধ করে দেওয়া হয়েছে ওকে।
বাচ্চা ছেলে দুটি জুলজুল করে তাকাচ্ছে আমাদের দিকে। সিদ্ধার্থদা কিন্তু হাল ছাড়লেন না। এবার গলার আওয়াজ খুব করুণ করে বললেন, বহনজি এক গিলাস পানি পিলায়েঙ্গে, বহুত পিয়াস লাগা। জল খেতে চাইলে কেউ কোনোদিন না বলতে পারে না, বিশেষত মেয়েরা। মহিলা এবার আমাদের দিকে তাকালেন। বাড়ির ভেতর গিয়ে এক গ্লাস জল এনে নিঃশব্দে এগিয়ে দিলেন সিদ্ধার্থদার দিকে। সিদ্ধার্থদা তাড়াতাড়ি বলে উঠলেন, হামকো নে, এই লড়কাকো দিজিয়ে। তারপর আমার দিকে ফিরে বললেন, নে খেয়ে নে। মাথা ঘোরা কমেছে? আমি তো অবাক, তবু কোনো কথা বললাম না। সেই ঠান্ডার মধ্যে বাধ্য হয়ে এক গ্লাস জল খেয়ে নিতে হলো। সিদ্ধার্থদা সুচা সিংয়ের বউকে বললেন, এই ছেলেটার মাথা ঘুরছে, এর খুব শরীর খারাপ লাগছে হঠাৎ। কি করি বলুন তো, মাথায় জল ঢেলে দেব? সুচা সিংয়ের স্ত্রীর দয়া হলো। বাগানে একটা কাঠের বেঞ্চি ছিল, সেটা দেখিয়ে বললেন, ওর ওপর শুইয়ে দিন। সিদ্ধার্থদা আমাকে জোর করে শুইয়ে দিয়ে রুমাল দিয়ে হাওয়া করতে করতে বললেন, আজই শ্রীনগরে গিয়ে একে বড় ডাক্তার দেখাতে হবে। সুচা সিং যদি একটা গাড়ি দেন। মহিলা বললেন, না, উনি বাড়ি নেই। গাড়ি ভাড়া নিতে হলে আপনারা গ্যারেজে গিয়ে দেখতে পারেন। গ্যারেজে খালি গাড়ি নেই, একটা মাত্র আছে, কিন্তু সিংজির হুকুম ছাড়া সেটা পাওয়া যাবে না। কিন্তু উনি তো পাহেলগ্রামে নেই এখন। সিদ্ধার্থদা মুখ কাচুমাচু করে বললেন, আমাদের খুব দরকার ছিল। সিংজি কবে ফিরবেন? আজ ফেরার কোনো চান্স নেই? খুব দূরে কোথাও গেছেন কি? খুব দূরে নয়, দেওগির গায়ে আমাদের একটা বাড়ি আছে, সেখানে গেলেন কাল। কবে ফিরবেন সে কথা তো কিছু বলেননি। দেওগির গ্রামটা কোথায় যেন? মাটানের কাছেই না? না, ওদিকে তো নয়, সোনমার্গের রাস্তায়, লিদার নদী ছাড়িয়ে বাঁ দিকে গেলেই। হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি। দেওগির তো খুব সুন্দর জায়গা। সিদ্ধার্থদা রীতিমতো গল্প জমিয়ে নিলেন। ছেলে মেয়ে দুটো আমাদের কাছে এসে বড় বড় টানা টানা চোখ মেলে তাকিয়ে রইল আমাদের দিকে। আমার মনে হলো, মানুষের লোভ জিনিসটা কি বিচ্ছিরি। সুচা সিংয়ের এই তো এত সুন্দর বাড়ি, 8-9খানা গাড়ি ব্যবসায় খাটছে, তবু সোনার জন্য কি লোভ। সোনার লোভেই কাকাবাবুকে আটকে রেখেছে কোথাও। কাল রাত্রিরে আমাদের তাঁবুতে চুরি করতে গিয়েছিল। পুলিশ যখন ওকে ধরে ফাঁসি দেবে তখন ছেলে মেয়েগুলো কাঁদবে কীরকম। শুনেছি আগেকার দিনে কাশ্মীরে কেউ চুরি করলে তাকে নাক বা কান বা হাত কেটে দিত। একটু বাদে আমরা সুচা সিংয়ের স্ত্রীকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। খানিকটা দূরে চলে আসার পর সিদ্ধার্থদা বললেন, সন্তু, একবার দেওগির গিয়ে দেখবে নাকি? সুচা সিংয়ের বউকে বেশ সরল মনে হলো, বোধহয় মিথ্যে কথা বলেনি। পুলিশের কাছে জানাবেন না? হ্যাঁ, জানাবো। ওরা যদি গা না করে আমরা নিজেরাই গিয়ে দেখে আসবো একবার। আবার থানায় গেলাম। পুলিশের লোকেরা সব শুনে বললেন, আপনারা এত ধৈর্য হারাচ্ছেন কেন? আজ সন্ধে পর্যন্ত অপেক্ষা করে দেখুন। মির্জা আলী বললেন, সুচা সিংকে কালকেই আপনাদের সামনে হাজির করাবো, কোনো চিন্তা নেই। গুরুবচ্চন সিং বললেন, কি খোকাবাবু, আঙ্কেলের জন্য মন কেমন করছে? থানা থেকে বেরিয়ে এসে সিদ্ধার্থদা বললেন, চলো আমরা নিজেরাই যাই, একটা গাড়ি ভাড়া করতে হবে। কিছুতেই আর গাড়ি পাওয়া যায় না। এখন পুরো সিজনের সময়, গাড়ির খুব টানাটানি। শেষ পর্যন্ত একটা গাড়ি পাওয়া গেল, কিন্তু সেটা আমাদের নামিয়ে দিয়েই চলে আসবে। সিদ্ধার্থদা এত ব্যস্ত হয়ে গেছেন যে তাতেই রাজি হয়ে গেলেন। আমাকে বললেন, ফেরার সময় যা হোক একটা ব্যবস্থা হয়ে যাবে। কি বলো সন্তু? দেওগির গ্রামের কাছাকাছি বড় রাস্তায় আমরা গাড়িটা ছেড়ে দিলাম। জায়গাটা ভীষণ নির্জন, রাস্তায় একটাও মানুষ নেই। রাস্তার দুপাশে ঘন গাছপালা, ফুল ফুটে আছে অজস্র। ময়না আর বুলবুলি পাখি উড়ে যাচ্ছে ঝাঁক বেঁধে। কাছ দিয়েই বয়ে যাচ্ছে একটা সরু ঝর্ণা, তার জলের কলকল শব্দ শোনা যায় একটানা। দুজনে মিলে হাঁটতে লাগলাম কিছুক্ষণ। সুচা সিংয়ের বাড়িটা কি করে খুঁজে পাওয়া যাবে বুঝতে পারছি না। কারোকে জিজ্ঞেস করারও উপায় নেই। তবু আমার কেন যেন মনে হতে লাগলো, কাকাবাবু এখানেই কাছাকাছি কোথাও আছেন। এই রকম মনে হবার কোনো মানে নেই, তবু এক এক সময় মনে হয় না। সিদ্ধার্থদা আর আমি দুজন রাস্তার দুদিক দেখতে দেখতে হাঁটছি। খানিকটা বাদে হঠাৎ আমি রাস্তার পাশে একটা জিনিস দেখে ছুটে গেলাম। কাকাবাবুর একটা ক্রাচ পড়ে আছে।
আমার শরীরটা কীরকম দুর্বল হয়ে গেল, চোখ জ্বালা করে উঠল। কাকাবাবু তো ক্রাচ ছাড়া কোথাও যান না, এটা এখানে পড়ে কেন? তাহলে কি কাকাবাবুকে ওরা? সিদ্ধার্থদা সেটা দেখে বললেন, এটা তো অন্য কারোরও হতে পারে, ক্রাচ তো একরকমই হয়। সন্তু, তুমি ঠিক চিনতে পারছো? হ্যাঁ সিদ্ধার্থদা, কোনো ভুল নেই। এই যে মাঝখানটায় খানিকটা ঘষ্টানোর দাগ। সিদ্ধার্থদা, কি হবে? আরে, তুমি আগেই ভয় পাচ্ছ কেন? পুরুষ মানুষের এত দুর্বল হতে নেই। শেষ না দেখা পর্যন্ত কোনো জিনিস মেনে নেবে না। একখানা ক্রাচ পড়ে আছে, আর একটা কোথায় গেল? আর একটা কাছাকাছি কোথাও পাওয়া গেল না। সিদ্ধার্থদা সেটাকে তুলে হাতে রাখলেন। তারপর বললেন, আর একটা ব্যাপারও হতে পারে। কাকাবাবু হয়তো ইচ্ছে করে এটা ফেলে দিয়েছেন চিহ্ন রাখবার জন্য। ওর খোঁজে যদি কেউ আসে তাহলে এটা দেখে বুঝতে পারবে। পাশ দিয়ে এই যে সরু রাস্তাটা গেছে, চলো এইটা দিয়ে গিয়ে দেখা যাক। সেই রাস্তাটা দিয়ে একটু দূরে যেতেই একটা বাড়ি চোখে পড়ল। দোতলা কাঠের বাড়ি। কোনো মানুষজন দেখা যাচ্ছে না। সাবধানে আমরা এগোলাম বাড়িটার দিকে। সিদ্ধার্থদা খুব সাবধানে তাকাচ্ছেন চারদিকে। হঠাৎ আমার কাঁধ চেপে ধরে সিদ্ধার্থদা বললেন, ওই দেখো, বলেছিলুম, ওই যে আর একটা ক্রাচ। একটা গোলাপের ঝোপের পাশে দ্বিতীয় ক্রাচটা পড়ে আছে। সিদ্ধার্থদা সেটাও তুলে নিলেন। আর কোনো সন্দেহ নেই, ঠিক জায়গাতেই এসে গেছি। সিদ্ধার্থদা মুখখানা কঠিন করে বললেন, একটা লোককে লুকিয়ে রাখার পক্ষে বেশ ভালো জায়গা, কেউ টের পাবে না। আমি ফিসফিস করে বললাম, সিদ্ধার্থদা, এখন ফিরে গিয়ে চট করে পুলিশ ডেকে আনলে হয় না? এখন পুলিশ ডাকতে যাব, ততক্ষণে ওরা যদি পালায়? এসেছি যখন, শেষ না দেখে যাব না। কিন্তু ওরা যদি অনেক লোক থাকে? তুমি ভয় পাচ্ছ না কি সন্তু? না না, ভয় পাইনি। ক্রাচ দুটো দুজনের হাতে থাক, বেশ শক্ত আছে, দরকার হলে কাজে লাগবে। কয়েকটা গাছের আড়ালে আমরা কিছুক্ষণ লুকিয়ে রইলাম। বাড়িটাতে একটাও মানুষ দেখা যাচ্ছে না। সোজা কাঠের সিঁড়ি উঠে গেছে দোতলায়। পাশাপাশি তিনখানা ঘর, তার মধ্যে ডান দিকের কোণের ঘরটা তালা বন্ধ। আমি বললাম, হয়তো সবাই এখান থেকে আবার অন্য কোথাও চলে গেছে। সিদ্ধার্থদা গম্ভীরভাবে বললেন, তা হতেও পারে, কিন্তু না দেখে তো যাওয়া যায় না। সিদ্ধার্থদা, প্রায় সন্ধে হয়ে আসছে, এরপর আমরা ফিরবই বা কী করে? সে ভাবনা পরে হবে, ফিরতে না পারি ফিরব না। কনিষ্কর মাথাটা আমি একবার অন্তত দেখবই। একটু সন্ধে হতেই আমরা গাছের আড়াল থেকে বেরিয়ে এলাম। এখনো কারুর দেখা নেই। পা টিপে টিপে উঠে গেলাম কাঠের সিঁড়ি দিয়ে। সিঁড়ির পাশের ঘরটাই তালা বন্ধ। পাশের জানালা দিয়ে ভেতরে উঁকি মারলাম। অন্ধকার, ভালো দেখা যায় না। মনে হলো যেন একটা চৌপাইতে একজন মানুষ শুয়ে আছে। চোখে অন্ধকার একটু সয়ে যেতেই চিনতে পারলাম কাকাবাবু। সিদ্ধার্থদা ঠোঁটে আঙুল দিয়ে ইশারায় বললেন, চুপ। তারপর তালাটা নেড়ে চেড়ে দেখলেন। তালাটা পেল্লায় বড়। সিদ্ধার্থদা বললেন, তালাটা বড় হলেও বেশি মজবুত নয়, সস্তা কোম্পানির তৈরি। আমি অবাক হয়ে যাচ্ছি, ওরা এরকম একটা বাজে তালা লাগিয়ে রেখেছে কেন? বাড়িতেও আর কেউ নেই মনে হচ্ছে। সিদ্ধার্থদা ক্রাচের সরু দিকটা ঢুকিয়ে দিলেন তালাটার মধ্যে। তারপর খুব জোরে একটা হ্যাঁচকা টান দিতেই তালাটা খুলে এলো। সিদ্ধার্থদা বললেন, দেখে কি মনে হচ্ছে আমার তালা ভাঙার প্র্যাকটিস আছে? আমি কিন্তু জীবনে এই প্রথমবার তালা ভাঙলাম। ততক্ষণে আমি দরজাটা ঠেলে খুলে ফেলেছি। ফিসফিস করে ডাকলাম, কাকাবাবু, কাকাবাবু। সঙ্গে সঙ্গেই আমার মাথায় একটা প্রচণ্ড ধাক্কা লাগলো। আমি ছিটকে পড়লাম ঘরের মধ্যে। সিদ্ধার্থদাও পড়লেন এসে আমার পাশে। দড়াম করে দরজাটা বন্ধ হয়ে গেল। সিদ্ধার্থদা প্রথম আঘাতটা সামলে নিয়েই চট করে উঠে দাঁড়ালেন। ছুটে গিয়ে টেনে দরজাটা খোলার চেষ্টা করলেন, পারলেন না। দরজাটা ওপাশ থেকে কেউ টেনে ধরে আছে। একটুও ফাঁক হলো না। ধাক্কাধাক্কি করে নিরাশ হয়ে ফিরে এলেন সিদ্ধার্থদা। কাকাবাবু ততক্ষণে উঠে বসেছেন। শূন্য দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে বললেন, কে? কাকাবাবু আমাদের চিনতে পারছেন না। কাকাবাবুকে কি ওরা অন্ধ করে দিয়েছে? পর মুহূর্তেই বুঝতে পারলাম কাকাবাবুর চোখে চশমা নেই। চশমা ছাড়া উনি অন্ধেরই মতন। আমি বললাম, কাকাবাবু, আমি সন্তু, আমার সঙ্গে সিদ্ধার্থদা। কাকাবাবু শান্তভাবে বললেন, তোমরা আবার এরকম বিপদের ঝুঁকি নিলে কেন?
আমি দেখলাম কাকাবাবুর ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। ছুটে গিয়ে কাকাবাবুর পাশে দাঁড়ালাম। জিজ্ঞেস করলাম, তোমাকে মেরেছে ওরা? কাকাবাবু বললেন, ও কিছু না, তোমরা নিজেরা না এসে পুলিশকে খবর দিলে পারতে, এরা বিপজ্জনক লোক। সিদ্ধার্থদা বেশ জোরে চেঁচিয়ে বললেন, হ্যাঁ, আমরা পুলিশকে খবর দিয়েছি, পুলিশ আমাদের পেছন পেছনই আসছে। জানালার বাইরে একটা হাসির আওয়াজ শোনা গেল। জানালায় দেখলাম সুচা সিংয়ের বিরাট মুখ। সুচা সিং প্রথমেই বললেন, না, বললেন না, বলল, ওকে আমি মোটেই আর আপনি বলবো না। একটা ডাকাত গুন্ডা আমার কাকাবাবুকে মেরেছে। সুচা সিং বলল, কি খোকাবাবু, তোমার বেশি লাগেনি তো? একটা ছোট্ট ধাক্কা দিয়েছি। সিদ্ধার্থদা বললেন, আমার কিন্তু খুব জোরে লেগেছে। আমাকে কি দিয়ে মারলে? লাঠি দিয়ে? অত বড় চেহারাটা নিয়ে লুকিয়েছিলে কোথায়? সুচা সিং বলল, এই ছোকরাটি কে খোকাবাবু? একে তো আগে দেখিনি। আমি কিছু বলার আগেই সিদ্ধার্থদা বলে উঠলেন, আরও অনেককে দেখবে, পুলিশ আসছে একটু পরেই। সুচা সিং আবার হেসে উঠল। হাসতে হাসতে বলল, আসুক আসুক, অনেক জায়গা আছে এ বাড়িতে, খানাপিনা করুন, আরামসে থাকুন, কই বাত নেই। রাত্রিরে শীত লাগলে কম্বল নিয়ে নেবেন, ওই খাটের নিচে অনেক কম্বল আছে। কাকাবাবু খাট থেকে উঠে দাঁড়িয়ে পায়ে পায়ে হেঁটে গেলেন জানালার দিকে। গম্ভীরভাবে বললেন, সুচা সিং, আমার চশমাটা দাও। চশমা নিয়ে তোমাদের কি লাভ? সুচা সিং খানিকটা অবাক হবার ভাব দেখিয়ে বলল, চশমা? আপনার চশমা কোথায় তা আমি কি করে জানব? হয়তো আসবার সময় কোথাও পড়ে টরে গিয়ে থাকবে। না, তোমার লোক জোর করে আমার চশমা খুলে নিয়েছে। তাই নাকি? খুব অন্যায়। চশমাটা এনে দিতে বলো। সে তো এখন এখানে নেই। অত ব্যস্ত হচ্ছেন কেন? আপনাকে তো এখন পড়ালেখা করতে হচ্ছে না। কাকাবাবু হতাশভাবে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমার মনে হলো যেন কনিষ্কর মুন্ডু কিংবা আর সব কিছুর থেকে চশমাটাই এখন ওর কাছে সবচেয়ে বড় কথা। সিদ্ধার্থদা বললেন, পুলিশকে আমি এই জায়গাটার নাম বলে এসেছি, আজ হোক কাল হোক পুলিশ এখানে ঠিক এসে পড়বে। সুচা সিং বলল, আসুক না, পুলিশকে আমি পরোয়া করি না। কাকাবাবু বললেন, সুচা সিং, তুমি আমাদের শুধু শুধু আটকে রেখেছ, আমাদের ছেড়ে দাও। প্রফেসর সাহেব, আপনাকে ছেড়ে দিতে কি আমার আপত্তি আছে? আপনাকে এক্ষুনি ছেড়ে দিতে পারি, আপনি আমার কথাটা শুনুন। তোমার ধারণা ভুল, আমি সোনার খবর জানি না। ঠিক আছে, এখন আপনার নিজের লোক এসে গেছে, বাতচিত করুন, দেখুন যদি আপনার মত পাল্টায়। সুচা সিং, পাথরের মুন্ডুটা আমার কাছে দিয়ে যাও, ওটা যেন কোনো রকমে নষ্ট না হয়, ওটা তোমার কোনো কাজে লাগবে না। ঠিক থাকবে, সব ঠিক থাকবে, তোমাকে আমি ছাড়ব না। সুচা সিং জানলা থেকে সরে যাবার পর কাকাবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, লোকটা পাগল হয়ে গেছে। একটা পাগলের জন্য আমার এত পরিশ্রম হয়তো নষ্ট হয়ে যাবে। আমরা কাছে এসে কাকাবাবুর পাশে খাটের ওপর বসলাম। আমি জিজ্ঞেস করলাম, কাকাবাবু, তোমাকে কি করে নিয়ে এলো এখানে? কাকাবাবু অদ্ভুতভাবে হেসে বললেন, আমাকে ধরে আনা খুবই সহজ। আমি তো দৌড়তেও পারি না, মারামারিও করতে পারি না। পোস্ট অফিসের দিকে যাচ্ছিলাম, একটা গাড়ি আসছিল আমার গা ঘেঁষে। দুটো লোক তার থেকে নেমে আমার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ জোর করে চেপে ধরে গাড়িতে তুলে নিল। ওইখানে রাস্তাটা নির্জন, সকালে বিশেষ লোকও থাকে না, কেউ কিছু বুঝতে পারেনি। আমিও চেঁচামেচি করিনি, তাতে কোনো লাভও হতো না, কারণ একজন আমার পাজরার কাছে একটা ছুরি চেপে ধরেছিল। গাড়িতে করে সোজা এখানে নিয়ে এলো? না, কাল সারাদিন রেখে দিয়েছিল ওদের গ্যারেজের পেছনে একটা ঘরে। সুচা সিংয়ের বদ্ধমূল বিশ্বাস হয়ে গেছে আমি কোনো গুপ্তধন কিংবা সোনার খনি আবিষ্কার করেছি। সেই যে কাঠের বাক্সটা ওকে দেখতে দিইনি, তাতেই ওর সন্দেহ হয়েছে। এমনিতেও আমার সঙ্গে বিশেষ কিছু খারাপ ব্যবহার করেনি, শুধু বারবার এক কথা, ওকে আমি গুপ্তধনের সন্ধান বলে দিলে ও আমাকে আধা বখরা দেবে। সিদ্ধার্থদা জিজ্ঞেস করলেন, আপনার হাতে লাগলো কি করে? একবার শুধু ওর একজন সঙ্গী আমার হাতে গরম লোহার ছ্যাঁকা দিয়ে দিয়েছে।
সুচা সিং বলেছিল কাছে এনে ভয় দেখাতে। লোকটা সত্যি সত্যি ছ্যাঁকা লাগিয়ে দিল। সুচা সিং তখন বকল লোকটাকে। সুচা সিং আমার ওপর ঠিক অত্যাচার করতে চায় না। ওর কায়দা হচ্ছে ভালো ব্যবহার করে আমাকে বশে আনা। ভোরবেলা আমাকে নিয়ে এসেছে এ বাড়িতে। কিন্তু আপনাদের তাঁবু লণ্ডভণ্ড করেও তো কিছুই খুঁজে পায়নি। পাথরের মূর্তিটা দেখেও তো কিছুই বুঝবে না, তাহলে এখনো আটকে রেখেছে কেন? বললাম না, ও পাগলের মতন ব্যবহার করছে। মুন্ডুটার ভেতর দিকে কতগুলো অক্ষর লেখা আছে। ওর ধারণা ওর মধ্যেই আছে গুপ্তধনের সন্ধান। সিনেমা টিনেমায় যেরকম দেখা যায় অনেক সময়। বিশেষত মূর্তিটার জন্য আমার এত ব্যাকুলতাই ওর প্রধান সন্দেহের কারণ। আমার সামনেও মুন্ডুটা আছাড় মেরে ভেঙে ফেলতে গিয়েছিল। আমি ওর পা জড়িয়ে ধরেছিলাম। সিদ্ধার্থদা বললেন, ও যদি মুন্ডুটার কোনো ক্ষতি করে আমি ওকে খুন করে ফেলব। কাকাবাবু বললেন, ওকে দমন করার কোনো সাধ্য আমাদের নেই। ওর সঙ্গে আরও দুজন লোক আছে। সিদ্ধার্থদা জানালার কাছে গিয়ে শিকগুলো পরীক্ষা করে দেখলেন। তারপর বললেন, জানালাটা ভাঙা বোধহয় খুব শক্ত হবে না। আমরা চেষ্টা করলে এখান থেকে পালাতে পারি। কাকাবাবু বিষণ্ণভাবে বললেন, ওই মুন্ডুটা ফেলে আমি কিছুতেই যাব না। তার বদলে আমি মরতেও রাজি আছি। তোমরা বরং যাও। কাকাবাবুকে ফেলে যে আমরা কেউ যাব না তা তো বোঝাই যায়। সিদ্ধার্থদা ওভারকোট খুলে ভালো করে বসলেন। স্নিগ্ধাদি আর রিনি এতক্ষণে শ্রীনগরে পৌঁছে নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছে। আমরা কবে এখান থেকে ছাড়া পাবো ঠিক নেই, কিংবা কোনোদিনও ছাড়া পাবো কিনা। একটু রাত হলে সুচা সিং দরজা খুলে ঘরে ঢুকলো। তার সঙ্গে আরও দুজন লোক। একজনের হাতে একটা মস্ত বড় ছুরি, অন্যজনের হাতে খাবার দাবার। সুচা সিং বলল, কি প্রফেসর সাহেব, মত বদলালো? কাকাবাবু হাত জোর করে বললেন, সিংজি, তোমাকে সত্যি বলছি, আমি কোনো গুপ্তধনের খবর জানি না। সুচা সিং ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আপনারা বাঙালিরা বড্ড ধরিবাজ। এত টাকা পয়সা খরচ করে, এত কষ্ট করে আপনি শুধু ওই মুন্ডুটা খুঁজতে এসেছিলেন? এই কথা আমি বিশ্বাস করব? ওটার জন্য আসিনি, এমনি হঠাৎ পেয়ে গেলাম। ঠিক আছে, ওটা কোথায় পেয়েছেন সে কথা আমাকে বলুন। ওটা কিসের মুন্ডু, কোন দেবতার মুন্ডু? আপনারা যেখানে গিয়েছিলেন সেখানে কোনো মন্দির নেই। আমি খোঁজ নিয়েছি। ওখানে পাথরের মুন্ডু এলো কোথা থেকে? বাকি মূর্তিটা কোথায়? বলুন সে কথা। ওকে কিছুতেই বোঝানো যাবে না ভেবে কাকাবাবু চুপ করলেন। সিদ্ধার্থদা তেজের সঙ্গে বললেন, আমরা ওটা যেখানেই পাই না কেন তার জন্য তুমি আমাদের আটকে রাখবে? দেশে আইন নেই? পুলিশের হাত থেকে তুমি বাঁচতে পারবে? সুচা সিংয়ের সঙ্গী ছুরিটা উঁচু করল। সুচা সিং তাকে হাত দিয়ে বারণ করে বলল, আমাকে পুলিশের ভয় দেখিও না, চুপচাপ থাকো। তোমার মতন ছোকরাকে আমি এক রদ্দা দিয়ে কাত করে দিতে পারি। যদি ভালো চাও তো মুখ বুজে থাকো। আমি শুধু প্রফেসরের সঙ্গে কথা বলছি। কাকাবাবু বললেন, আমার কিছু বলার নেই। খাবার রেখে ওরা চলে গেল। আমাদের বেশ খিদে পেয়েছিল। সিদ্ধার্থদা ঢাকনাগুলো খুলে চমকে গিয়ে বললেন, আরে বাস, খাবারগুলো তো দারুণ দিয়েছে। বন্দি করে রেখে কেউ এরকম খাবার দেয় কখনো শুনিনি। বড় বড় বাটিতে করে বিরিয়ানি, ডিম ভাজা, মুরগির মাংস, চিড়ের পায়েস রাখা আছে। কাকাবাবু ঠিকই বলেছিলেন, আমাদের ভালো ভালো খাবার দিয়ে ভুলিয়েও কাকাবাবুকে দলে টানতে চাইছে। সেই সব খাবার দেখেই আমার খিদে বেড়ে গেল। সিদ্ধার্থদা 3 জনের জন্য ভাগ করে দিলেন। আমি সবে মুখে তুলতে গেছি, সিদ্ধার্থদা বললেন, খাচ্ছ যে, যদি বিষ মেশানো থাকে? শুনেই আমি ভয় পেয়ে তাড়াতাড়ি হাত তুলে নিলাম। কাকাবাবু বললেন, সুচা সিং সেরকম কিছু করবে বলে মনে হয় না, তবু সাবধানের মার নেই। তোমরা আগে খেও না, আমি খেয়ে দেখছি প্রথমে। আমি বুড়ো মানুষ, আমি মরলেও ক্ষতি নেই। সিদ্ধার্থদা হাসতে হাসতে বললেন, বিষ মেশানো থাক আর যাই থাক, এরকম চমৎকার খাবার চোখের সামনে রেখে আমি না খেয়ে থাকতে পারবো না। বাহ, গ্র্যান্ড! এরকম খাবার পেলে আমি অনেক দিন এখানে থাকতে রাজি আছি। সত্যিই যদি আমাদের এখানে অনেক দিন থাকতে হয়,
সিদ্ধার্থদার সেজন্য কোনো চিন্তাই নেই। খাওয়া দাওয়া শেষ করে আমরা বিছানা পেতে ফেললাম। খাটের তলায় ৮-১০টা কম্বল রাখা ছিল। কম্বলগুলো বেশ নোংরা, কিন্তু উপায় তো নেই। অনেক রাত পর্যন্ত আমরা না ঘুমিয়ে বিছানায় শুয়ে এখান থেকে উদ্ধার পাবার উপায় আলোচনা করলাম, কিন্তু কোনো পথই পাওয়া গেল না। কনিষ্কর মুন্ডুটা না পেলে কাকাবাবু কিছুতেই যাবেন না। সেটা সুচা সিংয়ের কাছ থেকে কি করে উদ্ধার করা যাবে? বেশি কিছু করতে গেলে ও যদি মুন্ডুটা ভেঙে ফেলে। ভোরবেলা উঠেই সিদ্ধার্থদা বিছানার পাশে হাত বাড়িয়ে বললেন, কই, এখনো চা দেয়নি? সকালবেলা বেড টি খাওয়ার অভ্যেস। সিদ্ধার্থদা বোধহয় ভেবেছিলেন হোটেলের ঘরে শুয়ে আছেন। ধর্মর করে উঠে বসে সিদ্ধার্থদা বললেন, বেটারা আচ্ছা অভদ্র তো, এখনো চা দেয় না কেন? দরজার কাছে গিয়ে দুম দুম করে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বললেন, কই, হ্যাঁ, চা এলে আও। আমি বললাম, ওরা বোধহয় চা খায় না। সিদ্ধার্থদা বললেন, নিশ্চয়ই খায়, পাঞ্জাবিরা বাঙালিদের মতনই চা খেতে খুব ভালোবাসে। কিন্তু কারুর কোনো সাড়া পাওয়া গেল না। চা তো দূরের কথা, সকালবেলা কেউ কোনো খাবারও দিতে এলো না। কাল রাত্রিরে অত খাইয়ে হঠাৎ আজ সকালবেলা এই ব্যবহার। ভাগ্যিস ঘরটার সঙ্গে একটা ছোট বাথরুম ছিল, নইলে আমাদের আরও অসুবিধে হতো। সিদ্ধার্থদা খানিকটা বাদে ধৈর্য হারিয়ে শিক ধরে টানাটানি করছিলেন। এমন সময় একটা গাড়ি থামার আওয়াজ শোনা গেল। সিদ্ধার্থদা বললেন, নিশ্চয়ই পুলিশের গাড়ি। আমিও ছুটে গেলাম জানালার কাছে। কাকাবাবু নিশ্চল হয়ে বসে রইলেন খাটে। সকাল থেকে কাকাবাবু একটাও কথা বলেননি। আমাদের নিরাশ করে গাড়ি থেকে নামলো সুচা সিং আর একটা লোক। সুচা সিং একা গটগট করে উঠে এলো ওপরে। তার হাতে সেই মহামূল্যবান কাঠের বাক্সটা। সিদ্ধার্থদা হালকাভাবে বললেন, কি সিংজি, সকালবেলা কোথায় গিয়েছিলে? আমাদের চা খাওয়ালে না? সুচা সিং কঠোরভাবে বলল, জানলা সে হট যাও, আমি প্রফেসরের সঙ্গে কথা বলবো। কাকাবাবু তখনও খাটে বসে আছেন। সুচা সিং আমার দিকে তাকিয়ে বলল, এই যে খোকা বাবু, তোমার আঙ্কেলের চশমাটা নিয়ে যাও। দেখুন প্রফেসর সাহেব, আপনি যা চাইছেন তাই দিচ্ছি, এবার আমার কথা শুনবেন। চশমাটা পেয়ে কাকাবাবু স্পষ্টভাবে খুশি হয়ে উঠলেন। বললেন, সুচা সিং, তোমার সঙ্গে আমার তো কোনো ঝগড়া নেই, তুমি আমাদের ছেড়ে দাও। আমরা পুলিশকে কিচ্ছু জানাবো না তোমার নামে, আমি কথা দিচ্ছি। সুচা সিং বিরক্তভাবে বলল, এক কথা বারবার বলতে আমি পছন্দ করি না। আমি 5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে ঠিক করুন আমার কথা শুনবেন কি না। সিদ্ধার্থদা বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি ঘরের মধ্যে এসে বসুন, আমরা এ ব্যাপার নিয়ে আলোচনা করব। সুচা সিং প্রচণ্ড ধমক দিয়ে বললেন, চুপ, তোমার কোনো কথা শুনতে চাই না। তারপর সে কাঠের বাক্স খুলে কনিষ্কর মুখটা 2 আঙ্গুলে তুলে উঁচু করে বলল, কি প্রফেসর সাহেব, কিছু ঠিক করলেন? কাকাবাবু পাথরের মুখটার দিকে এক দৃষ্টে চেয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, সিংজি, ঈশ্বরের নামে অনুরোধ করছি, তুমি ওটাকে ওভাবে ধরো না, সাবধানে ধরো, ওটা ভেঙে গেলে আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। বটে বটে, এটার তাহলে অনেক দাম। সিংজি, তুমি ওটা ফেরত দাও, তোমাকে তার বদলে আমি 5,000 টাকা দেব, তার বেশি দেবার সামর্থ্য নেই আমার। 5,000? একটা মুন্ডুর দাম 5,000? এরকম পাথর কা চিজ তো হামেশা পাওয়া যায়। আপনি 5,000 রুপিয়া দিতে চাইছেন, তাহলে 1,00,000 রুপিয়ার কম আমি ছাড়ব না। 1,00,000 টাকা আমার নেই, থাকলে দিতাম। এ মূর্তিটার বাজারে কোনো দাম নেই, আমার কাছেই শুধু ওর দাম। ওসব চালাকি ছাড়ুন, খাঁটি কথাটা কি বলুন। সিদ্ধার্থদা জানালা দিয়ে হাত বাড়িয়ে খপ করে পাথরের মুখটা চেপে ধরলেন। তারপর বললেন, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কাকাবাবু ভয় পেয়ে চেঁচিয়ে উঠলেন, সিদ্ধার্থ, ছেড়ে দাও, শিগগির ছেড়ে দাও, ভেঙে যাবে, ওটা তবু ওর কাছেই থাকুক। সুচা সিং 2 হাতে চেপে ধরেছে সিদ্ধার্থর হাত। আস্তে আস্তে পাথরের মুখটা ছাড়িয়ে নিয়ে কাঠের বাক্সর মধ্যে রাখল। সাধারণ মানুষের মুখের চেয়ে 1.5 গুণ বড় কনিষ্কর মুখটা, বেশ ভারী, কিন্তু সুচা সিং অনায়াসেই হালকা বলের মতন সেটা বাঁ হাতে ধরে মাটিতে রাখল।
তারপর সিদ্ধার্থদার হাতটা ধরে মোচড়াতে লাগলো। সিদ্ধার্থদা যন্ত্রণায় মুখ কুঁচকে ফেললেন। হাতটা বোধহয় ভেঙেই যাবে। আমি কাঁদো কাঁদো মুখে সুচা সিংকে অনুরোধ করলাম, ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, আর কখনো এরকম করবে না। সুচা সিং ঠোঁট বেঁকিয়ে বলল, বদতমিজ, আমার সঙ্গে জোর দেখাতে যায়, খুলে নেব হাতখানা। যন্ত্রণায় সিদ্ধার্থদার মুখ কুঁকড়ে যাচ্ছে, কিন্তু গলা দিয়ে একটা আওয়াজ বার করলেন না। শেষ পর্যন্ত সুচা সিং এক ধাক্কা দিয়ে সিদ্ধার্থদাকে মেঝেতে ফেলে দিল। তারপর কর্কশ গলায় বলল, প্রফেসর, শুনলে না আমার কথা? তাহলে থাকো এখানে, আমি জম্মুতে চললাম। ওখানে আমার এক দোস্ত পাথরের দোকানদার, তাকেই দেখাবো জিনিসটা। তোমাদের মারবো না, কাল আমার লোক এসে তোমাদের ছেড়ে দেবে। সুচা সিং গটমট করে সিঁড়ি দিয়ে নেমে গাড়িটায় উঠল। কাকাবাবুও খাট থেকে নেমে এসে জানালার পাশে দাঁড়িয়েছেন। গাড়িটা ছাড়ার পর সুচা সিং আমাদের দিকে তাকিয়ে দাঁত বার করে হাসল। তারপর চলে গেল হুস করে। গাড়িটা চলে যাওয়া মাত্র কাকাবাবু অত্যন্ত ব্যস্ত হয়ে উঠলেন। সিদ্ধার্থ, তোমার হাত ভাঙেনি তো? সিদ্ধার্থদা উঠে বসে বললেন, না, ভাঙেনি বোধহয় শেষ পর্যন্ত। শয়তানটাকে আমি শেষ পর্যন্ত শিক্ষা দেবই, এর প্রতিশোধ যদি না নিই। শোনো, এখন 1 মিনিটও সময় নষ্ট করার উপায় নেই। শিগগির ওঠো, দরজা ভাঙতে হবে। কাকাবাবু নিজেই খোঁড়া পা নিয়ে ছুটে গিয়ে দরজার গায়ে জোরে জোরে ধাক্কা দিলেন। পুরো কাঠের দরজা, কেঁপে উঠল শুধু। সিদ্ধার্থদা উঠে এসে বললেন, কাকাবাবু, আপনি সরুন, আমি দেখছি। না না, এসো, আমরা 3 জনে মিলেই একসঙ্গে ধাক্কা দিই। সিদ্ধার্থদার দেখা দেখি আমিও অনেকটা ছুটে গিয়ে ধাক্কা দিলাম দরজায়। প্রত্যেকবার শব্দ হচ্ছে প্রচণ্ড জোরে। কাকাবাবু বললেন, হোক শব্দ, তাই শুনে যদি কেউ আসে তো ভালোই। কেউ এলো না। আমরা পরপর ধাক্কা দিয়ে যেতে লাগলাম। বেশ খানিকটা বাদে একটা পাল্লা একটু ফাটল দেখা দিল। তাই দেখে আমাদের উৎসাহ হয়ে গেল দ্বিগুণ। শেষ পর্যন্ত যে আমরা দরজাটা ভেঙে ফেলতে পারলাম, সেটা শুধু গায়ের জোরে নয়, মনের জোরে। ঘর থেকে বেরিয়েই কাকাবাবু বললেন, আমি দৌড়তে পারবো না, তোমরা দুজন দৌড়ে যাও। বড় রাস্তায় গিয়ে যে কোনো একটা গাড়ি থামাবার চেষ্টা করো, যে কোনো উপায়ে থামানো চাই। আমি আসছি। প্রথমে একটা প্রাইভেট গাড়িকে থামাবার চেষ্টা করলাম, কিছুতেই থামলো না। আর একটু হলে আমাদের চাপা দিয়ে চলে যেত। তারপর একটা বাস। এখানকার বাস মাঝ রাস্তায় কিছুতেই থামে না। বেশ কিছুক্ষণ আর কোনো গাড়ি নেই। ততক্ষণে কাকাবাবু এসে পৌঁছেছেন। এবার দূর থেকে একটা জিপ আসতে দেখা গেল। কাকাবাবু বললেন, এসো, সবাই মিলে রাস্তার মাঝখানে পাশাপাশি দাঁড়াই, এটাকে থামাতেই হবে। জিপটা প্রচণ্ড জোরে হর্ন দিতে দিতে কাছাকাছি এসে গেল। সিদ্ধার্থদা হতাশভাবে বললেন, এটা মিলিটারির জিপ, এরা কিছুতেই থামে না। কাকাবাবু জোর দিয়ে বললেন, থামাতেই হবে, না হলে চাপা দেয় দিক। জিপটা আমাদের একেবারে সামনে এসে ব্রেক কষল। একজন অফিসার রুক্ষভাবে বললেন, হোয়াটস দ্য ম্যাটার জেন্টলম্যান? কাকাবাবু এগিয়ে গেলেন। অফিসারটির পোশাকের চিহ্ন দেখে বললেন, আপনি তো একজন কর্নেল। শুনুন কর্নেল, আপনাকে আমাদের সাহায্য করতেই হবে, একটুও সময় নেই। তারপর কাকাবাবু যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটার গুরুত্ব বুঝিয়ে দিলেন। মনোযোগ দিয়ে শুনলেন কর্নেল। তারপর বললেন, বুঝতে পারছি, কিন্তু আমার কিচ্ছু করার নেই, আমাকে জরুরি কাজে যেতে হচ্ছে। কাকাবাবু গাড়ির সামনে পথ জুড়ে দাঁড়িয়ে বললেন, যতই জরুরি কাজ থাক, আপনাকে যেতেই হবে। কাকাবাবু গভর্নমেন্টের এক গাদা বড় বড় অফিসার, মিলিটারির অফিসারের নাম বললেন। কর্নেল বললেন, আপনি যতই নাম বলুন, আমার মিলিটারি ডিউটির সময় আমি অন্য কারুর কথা শুনতে বাধ্য নই। কাকাবাবু হাত জোর করে বললেন, মিলিটারি হিসেবে নয়, আপনাকে আমার দেশের একজন মানুষ হিসেবে আমি অনুরোধ জানাচ্ছি। কর্নেল একটুক্ষণ ভ্রু কুঁচকে বসে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, গেট ইন। আমরা উঠে পড়তেই গাড়ি চলল ফুল স্পিডে। কর্নেল পুরো ব্যাপারটা আবার শুনলেন। তারপর বললেন, ইতিহাস সম্পর্কে আমারও ইন্টারেস্ট আছে। সত্যি এটা মস্ত বড় আবিষ্কার। এটা নষ্ট হলে খুবই দুঃখের ব্যাপার হবে। কর্নেলের নাম রণজিৎ দত্তা। বাঙালি নয়, পাঞ্জাবি। প্রথমে তিনি আমাদের নিতে রাজি হচ্ছিলেন না।
পরে কিন্তু বেশ উৎসাহ পেয়ে গেলেন। ওর কাছে এটা একটা অ্যাডভেঞ্চার। গাড়ি এত জোরে যাচ্ছে যে হাওয়ায় কোনো কথা শোনা যাচ্ছে না, চেঁচিয়ে কথা বলতে হচ্ছে। কর্নেল বললেন, ওদের গাড়ি অনেক দূর চলে গেছে, পাহাড়ি রাস্তায় একটা মুশকিল, কোনো গাড়িকে ওভারটেক করা যায় না, মাঝখানে যেসব গাড়ি পড়ছে তাদের পার হব কি করে? কাকাবাবু বললেন, উপায় একটা বার করতেই হবে। সিদ্ধার্থদা বললেন, একটা উপায় আছে, উল্টো দিকের গাড়িকে পাশ দেবার জন্য মাঝে মাঝে যে কয়েক জায়গায় খানিকটা করে কাটা আছে। কর্নেল দত্তা বললেন, হ্যাঁ, সেটা একটা হতে পারে বটে, অবশ্য যদি মাঝখানে গাড়িগুলো জায়গা দেয়। আপনার মিলিটারির গাড়ি, আপনার গাড়ির হর্ন শুনলে সবাই রাস্তা দেবে। আমাদের খুব ভাগ্য যে আপনাকে পেয়ে গেছি। কর্নেল ড্রাইভারকে বললেন, সামনের গাড়ি দেখলেই দুবার করে জোরে হর্ন দেবে। আপনারা সুচা সিংয়ের গাড়ি চিনতে পারবেন তো? আমি সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ, সাদা জিপ গাড়ি, নম্বরও আমি মুখস্থ করে রেখেছি। সিদ্ধার্থদা আস্তে আস্তে আমার পিঠ চাপড়ে দিয়েই উহ বলে চেঁচিয়ে উঠলেন। ওর ডান হাতে সাংঘাতিক ব্যথা এখনো। পাহাড়ি রাস্তাটা এঁকে বেঁকে চলেছে। রাস্তাটা ওপরে উঠে গেলে নিচের রাস্তা স্পষ্ট দেখা যায়। একটু বাদেই আমরা যখন পাহাড়ের ওপর দিকে উঠছি, পাহাড় পেরিয়ে নিচের দিকের রাস্তায় দেখতে পেলাম খেলনার মতন 3টে গাড়ি। তার একটাকে বাস বলে চেনা যায়। কর্নেল দূরবীন বার করলেন, আমাকে জিজ্ঞাসা করলেন, গাড়ির নাম্বারটা বলো তো, দেখি এর মধ্যে আছে কিনা। একটু দেখেই উত্তেজিতভাবে বললেন, দ্যাটস ইট, ওই তো সাদা জিপ। আমরা সবাই উত্তেজনায় ছটফট করতে লাগলাম। এবার আর সুচা সিংকে কিছুতেই ছাড়া যাবে না। কিন্তু পাহাড়ি রাস্তায় খুব জোরে তো গাড়ি চালানো যায় না। প্রত্যেক বাঁকে বাঁকে হর্ন দিয়ে গতি কমিয়ে দিতে হয়। একদিকে অতল স্পর্শী খাদ, অন্যদিকে পাহাড়ের দেওয়াল। খাদের নিচের দিকে তাকালেই মাথা ঝিমঝিম করে। একটু আগে বৃষ্টি হয়েছে এক পশলা। ভিজে রাস্তা বেশি বিপজ্জনক। কাকাবাবু হঠাৎ বলে উঠলেন, কি সুন্দর রামধনু উঠেছে দেখো, এপাশের সারাটা আকাশ জুড়ে আছে। অনেক দিন বাদে সম্পূর্ণ রামধনু দেখলাম, সাধারণত দেখা যায় না। আমাদের চোখ নিচের রাস্তাটার সেই খেলনার মতন গাড়ির দিকে আবদ্ধ ছিল। সিদ্ধার্থদা অবাক হয়ে কাকাবাবুর দিকে ঘুরে জিজ্ঞেস করলেন, কাকাবাবু, আপনার এখন রামধনু দেখার মতো মনের অবস্থা আছে? আমি তো ধৈর্য রাখতে পারছি না। কাকাবাবু শান্ত গলায় বললেন, মনকে বেশি চঞ্চল হতে দিতে নেই, তাতে কাজ নষ্ট হয়। দণ্ডকারণ্যে রাম যখন সীতাকে খুঁজতে বেরিয়েছিলেন, সেই সময়ও তিনি পম্পা সরোবরের সৌন্দর্য দেখে থমকে দাঁড়িয়েছিলেন। কর্নেল ড্রাইভারকে বললেন, বাসটা কাছাকাছি এসে গেছে, হর্ন দাও, হর্ন দাও, দুবার। বাসটা সহজেই আমাদের পথ ছেড়ে দিল, কিন্তু তার পরের গাড়িটা আর কিছুতেই জায়গা দিতে চায় না। আমরা সেটার পেছন পেছন এসে অনবরত হর্ন দিতে লাগলাম। মাইল 2 বাদে রাস্তাটা একটু চওড়া দেখেই বিপদের ঝুঁকি নিয়ে গাড়িটাকে পাশ কাটিয়ে গেলাম। সেই গাড়িটাতে শুধু একজন ড্রাইভার, আর কেউ নেই। সিদ্ধার্থদা বললেন, ও গাড়ির ড্রাইভারটা বোধহয় কালা, আমাদের এত হর্ন ও শুনতে পায়নি। কর্নেল বললেন, কালা লোকেদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না। কালা নয়, লোকটা পাজি। এবার আমাদের ঠিক সামনে সুচা সিংয়ের গাড়ি, বড় জোর সিকি মাইল দূরে। আমরা দেখতেও পাচ্ছি গাড়িতে সুচা সিং আর তার একজন সঙ্গী বসে আছে। ওরাও নিশ্চয়ই দেখেছে আমাদের। সিদ্ধার্থদা গাড়ির সিট ছেড়ে উঠে দাঁড়াচ্ছেন প্রায়। ছটফট করে বললেন, ব্যাটার আর কোনো উপায় নেই, এবার ওকে ধরবই। আমাদের হর্নে ও গাড়ি কর্ণপাতও করল না। দুটি গাড়ির মধ্যে ব্যবধান কমে আসছে একটু একটু করে। ওরা মরিয়া হয়ে জোরে চালাচ্ছে। সুচা সিং খুব ভালো ড্রাইভার, আমরা আগেও দেখেছি। কর্নেল বেল্ট থেকে রিভলভার বার করে বললেন, ও গাড়ির চাকায় গুলি করতে পারি, কিন্তু তাতে একটা ভয় আছে, গাড়িটা উল্টে যেতে পারে। কাকাবাবু আর্তনাদ করে উঠলেন, খবরদার, সে কাজ করবেন না। আমি সুচা সিংকে শাস্তি দিতে চাই না, আমি আমার জিনিসটা ফেরত চাই। সিদ্ধার্থদা বললেন, আর বেশি জোরে চালালে আমাদের গাড়ি উল্টে একেবারে ঝিলাম নদীতে পড়বে। ওই দেখো সন্তু, ঝিলাম নদী। আমি একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিলাম। অত নিচে তাকালে আমার মাথা ঝিমঝিম করে।
8-10 মাইল চলল 2 গাড়ির রেস। ক্রমশ আমরাই কাছে চলে আসছি। কর্নেল জানলা দিয়ে মুখ বাড়িয়ে খুব জোরে চিৎকার করে উঠলেন, হল্ট! সুচা সিং মুখ ফিরিয়ে আমাদের দেখল, কিন্তু গাড়ি থামালো না। কাকাবাবু বললেন, কর্নেল দত্তা, সাবধান, সুচা সিংয়ের কাছে আমার রিভলভারটা আছে। কর্নেল বললেন, মিলিটারির গাড়ি দেখেও গুলি চালাবে এমন সাহস এখানে কারণ নেই। আর কয়েক মাইল গিয়েই ভাগ্য আমাদের পক্ষে এলো। দেখতে পেলাম উল্টো দিক থেকে একটা কনভয় আসছে, একসঙ্গে 20-25টা লরি। সুচা সিংয়ের আর উপায় নেই, কনভয়কে জায়গা দিতেই হবে, পাশ কাটিয়ে যাবার রাস্তা পাবে না। আমাদের গাড়ির স্পিড কমিয়ে দাও, আগে দেখা যাক ও কি করে। সুচা সিংয়ের গাড়ির গতিও কমে এলো। এক জায়গায় ছোট্ট একটা বাইপাস আছে, সেখানে গাড়ি ঘুরেই থেমে গেল। সঙ্গে সঙ্গে ওরা দুজনে গাড়ি থেকে নেমেই দুদিকে দৌড়চ্ছে। কয়েক মুহূর্ত পরে আমরাও গাড়ি থেকে নেমে ওদের দিকে ছুটে গেলাম। সুচা সিংয়ের সঙ্গী প্রাণপণে দৌড়চ্ছে উল্টো দিকের রাস্তায়, তার দিকে আমরা মনোযোগ দিলাম না। সুচা সিং পাহাড়ের খাঁজ দিয়ে দিয়ে ওপরে উঠে যাচ্ছে, এক হাতে সেই কাঠের বাক্স। সিদ্ধার্থদাই আগে আগে যাচ্ছিলেন। সুচা সিং হঠাৎ রিভলভার তুলে বলল, এদিকে এলে জানে মেরে দেব। সিদ্ধার্থদা থমকে দাঁড়ালেন, আমরাও দাঁড়িয়ে পড়লাম। শুধু কর্নেল একটু ভয় না পেয়ে গম্ভীর গলায় হুকুম দিলেন, এক্ষুনি তোমার পিস্তল ফেলে দাও, নইলে মাথার খুলি উড়িয়ে দেব। আমি তাকিয়ে দেখলাম কর্নেলের হাতে রিভলভার ছাড়াও ওর গাড়ি যিনি চালাচ্ছিলেন তার হাতে কি যেন একটা কিম্ভূত চেহারার অস্ত্র, দেখলেই ভয় করে। সুচা সিং সেই দিকে তাকিয়ে আস্তে আস্তে রিভলভারটা ফেলে দিল, কিন্তু তবু তার মুখে একটা অদ্ভুত ধরনের হাসি ফুটে উঠল। কাঠের বাক্সটা উঁচু করে ধরে বলল, এটার কি হবে প্রফেসর সাহেব? আমার কাছে কেউ এলে আমি এটা নিচের নদীতে ফেলে দেব। কাকাবাবু কর্নেলকে হাত দিয়ে বাধা দিয়ে বললেন, আর এগোবেন না, ও সত্যিই ফেলে দিতে পারে। তারপর কাকাবাবু জোরহাত করে বললেন, সুচা সিং, তোমাকে আমি অনুরোধ করছি, ওটা ফিরিয়ে দাও। সুচা সিং আরেকটা পাথর ওপরে গিয়ে বললেন, এটা আমি দেব না, কিছুতেই দেব না। ফিরিয়ে দাও সুচা সিং, গভর্নমেন্টকে বলে তোমাকে আমি পুরস্কার দেবার ব্যবস্থা করব। আমি নিজে তোমাকে 5,000 টাকা দেব বলেছি। বিশ্বাস করি না, তোমরা মিলিটারি নিয়ে এসেছো, এটা ফিরিয়ে দিলেই তোমরা আমাকে ধরবে। না, ধরবো না, তুমি বাক্সটা ওখানে পাথরের ওপর রেখে যাও, আমরা আধ ঘন্টা আগে ছোব না। তুমি চলে না গেলে ওসব বাজে চালাকি ছাড়ো। না, সত্যি, বিশ্বাস করো, ঈশ্বরের নাম নিয়ে বলছি। সুচা সিং বাক্সটা হাতে নিয়ে দোলাতে লাগলো, চোখ দুটো জল জল করছে। হুকুমের সুরে বলল, তোমরা এক্ষুনি গাড়িতে ফিরে যাও, না হলে আমি এটা ঠিক ফেলে দেব। কাকাবাবু অসহায়ভাবে কর্নেলের দিকে তাকালেন, ভাঙা গলায় বললেন, কি করা উচিত বলুন তো? আমার বোধহয় ওর কথা মতন গাড়িতে ফিরে যাওয়াই উচিত। ও যদি ফিরে যায়। কর্নেল বললেন, ওর কথা বিশ্বাস করা যায় না, ওদিকে হয়তো নেমে যাবার রাস্তা আছে, ও পালাবে। কথার ফাঁকে ফাঁকে সিদ্ধার্থদা এক পা করে এগিয়ে যাচ্ছিলেন, কেউ লক্ষ্য করেনি। আস্তে আস্তে পাথরের খাঁজে পা দিয়ে সিদ্ধার্থদা একেবারে সুচা সিংয়ের সামনে পৌঁছে গেলেন। বাক্সটা ধরার জন্য সিদ্ধার্থদা যেই হাত বাড়িয়েছেন, সুচা সিং ঠেলে দিতে গেল তাকে। তারপর মরিয়ার মতন বলল, যাক, তাহলে আপদ যাক। সুচা সিং বাক্সটা ছুঁড়ে ফেলে দিল নিচে। আমরা কয়েক মুহূর্তের জন্য দম বন্ধ করে রইলাম। কাকাবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন মাটিতে, সঙ্গে সঙ্গে অজ্ঞান। সিদ্ধার্থদা বাঘের মতন সুচা সিংয়ের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে উঠলেন, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। ঝটাপটি করতে করতে দুজনেই পড়ে গেলেন পাথরের ওপাশে। হোক ভয়ঙ্কর, তবু সুন্দর। তারপর মাস 3 কেটে গেছে, কলকাতায় ফিরে এসেছি। এখন আবার স্কুলে যাই, সামনেই পরীক্ষা, খুব পড়াশোনা করতে হচ্ছে। অনেক দিন পড়াশোনা বাদ গেছে তো, তবু প্রায়ই কাশ্মীরের সেই দিনগুলোর কথা মনে পড়ে। মনে হয় স্বপ্নের মতন। গল্পের বইতে যেরকম পড়ি, সিনেমায় যেরকম দেখি, আমার জীবনেও সেরকম ঘটনা ঘটেছিল। অনেকেই বিশ্বাস করতে চায় না।
একবার ভাবি, সেই পাইথনটা গুহার একেবারে ভিতরের দিকে না থেকে যদি বাইরের দিকে থাকতো, যদি আমি পড়ে যাওয়া মাত্রই কামড়ে দিত, তাহলে এখন আমি কোথায় থাকতাম? সেই কথা ভেবে নতুন করে ভয় হয়। কিংবা তাঁবুর মধ্যে সুচা সিংয়ের দলবল যখন আমার মুখ বেঁধে রেখেছিল, তখন তো ওরা আমাকে মেরে ফেলতেও পারত। কি সব ভয়ঙ্কর দিনই গেছে। হোক ভয়ঙ্কর, তবু কত সুন্দর। আমাকে যদি আবার ওই রকম জায়গায় কেউ যেতে বলে, আমি এক্ষুনি রাজি। আবার ওই রকম বিপদের মধ্যে পড়তে হলেও আমি ভয় পাব না। ওই কটা দিনের অভিজ্ঞতাতেই আমি যেন অনেক বড় হয়ে গেছি। রিনি আমার উপর খুব রেগে গেছে। আমরা ওই রকম একটা অ্যাডভেঞ্চারে গিয়েছিলাম, আর ওরা বসেছিল শ্রীনগরে। এই জন্য ওর রাগ। কেন আমরা ওকে সঙ্গে নিইনি? আমি বলেছি, যা যা ভাগ, তোকে সঙ্গে নিলে আরও কত বিপদ হতো তার ঠিক আছে। সুচা সিংয়ের রাগী মুখ দেখলেই তুই অজ্ঞান হয়ে যেতিস। রিনি মন থেকে বানিয়ে বানিয়ে সুচা সিংয়ের রাগী মুখের একটা ছবি এঁকেছে। সেটা মোটেই সুচা সিংয়ের মতন দেখতে নয়, বক রাক্ষসের মতন। সিদ্ধার্থদার হাতে বুকে এখনো প্লাস্টার বাঁধা। সিদ্ধার্থদা পাহাড় থেকে অনেকখানি গড়িয়ে পড়েছিলেন সুচা সিংকে সঙ্গে নিয়ে। সুচা সিংয়ের দেহের ভারেই সিদ্ধার্থদার বুকের 3টে পাজরা ভেঙে গিয়েছিল, আর ডান হাতটা ছেঁচে গিয়েছিল খানিকটা। সিদ্ধার্থদা এখন আস্তে আস্তে ভালো হয়ে উঠছেন। সিদ্ধার্থদার গর্ব এই, তবু তো তিনি একবার অন্তত সেই মহামূল্যবান ঐতিহাসিক জিনিসটা ছুঁতে পেরেছিলেন। সুচা সিংও বেঁচে গেছে, তারও চোয়ালের হাড় ভেঙে গেছে। সে এখন জেলে। সুচা সিংয়ের ফুটফুটে ছেলে মেয়ে দুটির কথা ভেবে আমার খুব কষ্ট হয়। কাকাবাবুও সেদিন খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। ওকে তখন ধরাধরি করে খুব সাবধানে নিয়ে আসা হয়েছিল কুদ নামে একটা জায়গায়। সেখানে একজন ডাক্তার পাওয়া গিয়েছিল ঠিক সময় মতন। কর্নেল দত্তা যে আমাদের কত সাহায্য করেছিলেন তা বলে বোঝানো যায় না। কাকাবাবু অবশ্য 2-3 দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠেছিলেন খানিকটা। তারপরই আবার সেই পাথরের মুখ খুঁজতে বেরিয়েছিলেন। সুচা সিং যেখান থেকে বাক্সটা ছুঁড়ে দিয়েছিল, সেখান থেকে ওটা ঝিলাম নদীতেই পড়ার কথা। কিন্তু 3 দিন ধরে ঝিলাম নদীর অনেকটা এলাকা জুড়ে খোঁজাখুঁজি করা হয়েছে, পাওয়া যায়নি। সেই পাহাড়টার সব জায়গাও তন্ন তন্ন করে খোঁজা বাকি থাকেনি। অমন মূল্যবান জিনিসটা কোথায় যে গেল কে জানে। কাকাবাবু আমাকে বারণ করেছেন ওটার কথা কারুকে বলতে, কারণ এরকম একটা ঐতিহাসিক ব্যাপারের সত্যি সত্যি প্রমাণ না পেলে কেউ বিশ্বাস করে না। আমার কিন্তু সবাইকে ডেকে ডেকে শোনাতে ইচ্ছে করে। আমার এখনো ধারণা কাঠের বাক্সটা সহজে ডুবে যাবে না। ঝিলাম নদীর তীরে কোথাও না কোথাও একদিন ওটাকে আবার খুঁজে পাওয়া যাবে। সেদিন আমাদের কথা সবাই বিশ্বাস করবে।